আজকে আমরা শুরু করব কি সময় ও গতি। ঠিক আছে, সময় ও গতি এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারে আমরা কি কি পড়ব? এই চ্যাপ্টারে আমরা গতি সংক্রান্ত কয়েকটি রাশি সম্বন্ধে পড়ব। রাশি মানে কি না, তো যেগুলো আমাদের কি হয় দৈনন্দিন জীবনে, যেমন ধরো দূরত্ব, সরণ, ত্বরণ, এই সমস্ত কিছু কিছু নতুন নতুন রাশি আছে যেগুলোকে আমরা ইন্ট্রোডিউস করাবো। ঠিক আছে, এবং তার সঙ্গে সময়ের সম্পর্কগুলোকে হিসাব করব। এখানে স্থিতি এবং গতি দুই রকম বস্তুর নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এখানে আপেক্ষিকতা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এই সমস্ত বিষয় এখানটাতে পুরোপুরি আলোচনা করব। ঠিক আছে, এবং তার সঙ্গে বলের একটা ছোট্ট ধারণা বা নিউটনের গতিসূত্র যেগুলো আছে সেগুলো নিয়ে একটু ছোট্ট করে আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমে আমি আলোচনা করছি গতি নিয়ে। ঠিক আছে, তাহলে প্রথম আলোচনা করছি আমি গতি নিয়ে। ঠিক আছে, গতি, তাহলে গতি জিনিসটা কি, তাই না? গতি, যদি ধরো কোনো একটা বস্তু তুমি নিজে ধরো, এখানে তুমি এখানটাতে দাঁড়িয়ে আছো, ঠিক আছে, এবার তোমার কি মন হলো তুমি এখানটাতে চলে এলে, তোমার কি মন হলো তুমি এখানটাতে চলে এলে, এই যে তুমি সময়ের সঙ্গে সঙ্গে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গেলে, তার মানে তুমি এই জায়গাটা ছিল প্রাথমিক অবস্থান, তোমার তোমার এই জায়গাটা ছিল প্রাথমিক অবস্থান, আর এখানে তুমি এলে কি তো অন্তিম অবস্থান। সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ তো? একটু কনফার্ম করে দাও বাবু। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে এই যে আমরা প্রাথমিক, ঠিক আছে, এই যে আমরা প্রাথমিক জায়গা থেকে অন্তিম আরেকটা জায়গায় এলাম, এটাকে বিশেষ করে বলা হয় গতি। গতি মানে কি, তুমি কোনো না কোনো জায়গায় অবস্থান তোমার পরিবর্তন হবে। অর্থাৎ কোনো একটা কণা এখানে ছিল, কিছুক্ষণ পর কণাটা এখানে চলে এলো, যে পথেই আসুক, হয়তো এই পথে এলো, এই পথে এলো, এই পথে এলো, যে কোনো পথেই আসুক, ও এসেছে। এই যে কোনো একটা কণা, তার বস্তু কি হচ্ছে, সময় সাপেক্ষে অবস্থান পরিবর্তন করছে। অর্থাৎ এটাকে কি বলবো আমরা তাহলে? প্রাথমিক অবস্থান, তাই না? ইনিশিয়াল পজিশন, আর এটা হচ্ছে অন্তিম অবস্থান। তাহলে কোনো একটা কণা বা বস্তু যে কেউই হোক, যদি সময়ের সাপেক্ষে কি হয়, অবস্থার পরিবর্তন করে, অবস্থা বা অবস্থান, অবস্থান, ঠিক আছে, অবস্থান পরিবর্তন করে, তখন তাকে বলা হয় গতি। এই গতিকে মূলত কতগুলো ভাগে আমরা ভাগ করব, তো সহজভাবে গতির ভাগটা দেখে নিই আমরা। ঠিক আছে, তাহলে গতি কি, এক জায়গা থেকে অন্য জায়গায় যাব, তার জন্য কি হবে, আমার অবস্থানের পরিবর্তন হবে। তাহলে বিশেষ করে আমরা আমাদের সিলেবাস বা একটু সিলেবাস বহির্ভূত যদি পড়াশোনা করি, তাহলে গতিকে আমরা দেখব মূলত তিনটি বা চারটি ভাগে ভাগ করি। মূলত আমরা তিনটি ভাগে আগে ভাগ করে নিই। প্রথমটা হচ্ছে চলন গতি, প্রথমটা হচ্ছে চলন গতি, তারপর একটা হচ্ছে বৃত্তীয় গতি, বৃত্তীয়, আর লাস্টেরটা হচ্ছে ঘূর্ণন গতি, ঘূর্ণন গতি। তাহলে এই তিন রকম ভাগে আমরা কি করতে পারি, ভাগ করতে পারি গতিকে। ঠিক আছে, চলন গতি কাকে বলে? ঠিক আছে, চলন গতি কি না, তো ধরো এখানে একটা কণা আছে, এবার যদি এটাকে আমরা একটা ছোট্ট বস্তু ধরি, তাহলে একটা বস্তু অনেক ভেতরে ছোট ছোট কণা নিয়ে তৈরি হতে পারে। যেমন ভাতের হাঁড়ি, ভাতের হাঁড়ির ওপর থেকে দেখলে তোমার কি মনে হবে যে ভেতরে একটা অনেক রকম চাপ একটা সাদা রঙের তৈরি আছে, কিন্তু তুমি যদি প্রত্যেকটা চাল বা ভাতকে আলাদা করো, তাহলে প্রত্যেকটাকে তুমি কণা হিসেবে নিতে পারো, তাই না? তাহলে একটা বস্তু ছোট ছোট কি হয়, কণা নিয়ে তৈরি হয়। তাহলে এরকমই যদি আমি চারটে কণাকে ধরি, ভেতরে কি হলো, বস্তুটা কি হলো, ধরো তিনটে বা চারটে কণা দিয়ে তৈরি, এরকম একটা, দুটো, তিনটে, চারটে, এরকম চারটে কণা দিয়ে তৈরি বস্তুটা ধরো। এবার যদি এই বস্তুটার প্রত্যেকটি কণা, অর্থাৎ এই কণাটা এইখানে এলো, তারপরের কণাটা এখানে এলো, তারপরের কণাটা এখানে এলো, তারপরের কণাটা এখানে এলো, ধরো যদি এরকম আসে, তাহলে এই কণাটা এখানে চলে এসছে, এই কণাটা এখানে চলে এসছে, কণাটা এখানে চলে এসছে, এই কণাটা এখানে চলে এসছে, এবং যদি বস্তুটার এই রকমভাবে থাকে, ধরো বস্তুটা একই, ঠিক আছে, আমার একটু বড় ছোট হয়ে গেছে, তাহলে কি বললাম যে প্রত্যেক বস্তু কণা যদি সরল রৈখিক সরণ হয় বা সরল রৈখিক পথ যায়, দেখো এটাও সরল রৈখিক পথ গেছে, এই কণাটাও সরল রৈখিক পথ গেছে, এই কণাটাও সরল রৈখিক পথ গেছে, এই কণাটাও সরল রৈখিক পথ গেছে, অর্থাৎ যদি বস্তু সরল রেখা বরাবর এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, তখন সেই গতিকে বলবো কি আমরা, চলন গতি। তার এই গতির অপর নাম হচ্ছে সরল রৈখিক গতি।
যেমন একটা কণা এখানে ছিল, এখানে চলে এলো, এই যে সরল রেখা বরাবর গেল, তাহলে এটাকে বলবো আমরা চলন গতি। ঠিক আছে, এবার ধরো একটা কণা, একটা পিঁপড়ের গতি যদি দেখো, পিঁপড়েটা তো এইভাবে যায়, তাহলে এটা কি স্যার চলন গতি? হ্যাঁ, এটাও চলন গতি। কেন? দেখো পিঁপড়েটা এখান থেকে এত দূর গেল, এটা একটা চলন, এখান থেকে এটুকু এলো, এটা একটা চলন, এখান থেকে এটুকু এলো, এটা একটা চলন, এখান থেকে এত দূর এলো, এগুলো দেখো সব ছোট ছোট সরল রেখা, তাই না? কারণ আমি একটা বিশাল বড় বৃত্তকে ছোট্ট সরল রেখা ভাবতে পারি, কারণ এটা যদি একটা সরল রেখা, এটা একটা বিশাল বড় বৃত্তের একটা অংশ আমরা ভাবতে পারি না, তাই না? এরকম একটা বিশাল বড় বৃত্তের অংশ। তার জন্য আমরা এই গতিটাকে কীভাবে ব্যাখ্যা করতে পারি? সরল রৈখিক গতি। ঠিক আছে, তাহলে চলন গতি মানে কি হবে? যে সোজাসুজি একটা যে কোনো পথে যাবে। তাহলে উদাহরণ কি কি হতে পারে? যেমন রেল লাইনের গতি, রেলগাড়ির গতি, তাই না? রেলগাড়ির গতি, বাস বাস যায়, রেলগাড়ির গতি, বাসের গতি, পিঁপড়ের গতি, এগুলো সব গতি হচ্ছে কি সরল রৈখিক গতি। ঠিক আছে স্যার এটা কথা বলবো, বলো। স্যার বাস আর ট্রেন তো স্যার সরল রৈখিক ভাবে নাও চলতে পারে। স্যার এটার একখানা পারফেক্ট উদাহরণ কি এইটা হতে পারে না, যে বুলেট? হ্যাঁ, বুলেট হতে পারে, অশুভচিত এখানে রকেটের গতি হতে পারে, বুলেট হতে পারে, এগুলো যেগুলোই স্ট্রেট লাইন হবে। আমি ট্রেনের গতির জন্য উদাহরণ এইটাই দিলাম, যে ট্রেন এরকম করে যখন বাঁক খায় তখন তোমার মনে হবে এটা বৃত্তীয় গতির মতো, কিন্তু তুমি এটাকে এখান থেকে এত ছোট্ট করে নিতে পারো, এখান থেকে এত ছোট্ট করে নিতে পারো, এখান থেকে এত, তাহলে এগুলোকে ছোটো ছোটো সরল রেখাভাবে আমরা ভাবতে পারি। ঠিক আছে, সেই হিসেবে হবে, তাহলে পরে এটাকে আমরা বলতে পারি। ঠিক আছে, আলটিমেটলি পিঁপড়ের গতি এগুলো সবই আমরা বলতে পারি কি সরলরৈখিক গতি। ঠিক আছে, পিঁপড়ের গতি কি কখনো সরলরৈখিক মনে হবে দূর থেকে দেখে? কখনোই নয়, কিন্তু এগুলো সব সরলরৈখিক গতি আমরা বা চলন গতি বলতে পারি। যেমন আমাদের গতি, আমরা কি সব সময় চলন গতি ফলো করি? আমরা কখনো রাইটে যাই, কখনো লেফটে যাই। ঠিক আছে, বৃত্তীয় গতিটা কাকে বলে? তা বৃত্তীয় গতি কাকে বলে না, তো তুমি কি করলো, একটা সুতোর আগায় একটা ঢিল বেঁধে তুমি হাতে ঘোরাচ্ছ। ঠিক আছে, এই যে ঘোরাচ্ছ, তার ফলে কি হচ্ছে, এই ঢিলটা কাউকে কেন্দ্র করে ঘুরছে, ঢিলটা কাউকে কেন্দ্র করে ঘুরছে, এবং এটা একটা বদ্ধ পথ, এটা একটা বদ্ধ পথে ঘুরছে। আমি এখানে উদাহরণ দিলাম, দেখো এটা কিন্তু বদ্ধ পথ নয়, এটা বদ্ধ পথ নয়, তোমার এখানে গুলিয়ে যাওয়া উচিত, স্যার ট্রেনও তো এইভাবে যাচ্ছে, তো ট্রেন তো বদ্ধ পথ নয়, এখান থেকে এখান থেকে পর্যন্ত সে যাবে, তাই না? কিন্তু একই পথে এরকম করে সে ঘুরবে, কাউকে কেন্দ্র করে। কাকে কেন্দ্র করে? এই কেন্দ্রে যে বসে থাকবে, তাহলে এই কেন্দ্রে যে বসে থাকবে তাকে কেন্দ্র করে সে কি করবে, একটা বৃত্তাকার পথ বরাবর তাকে ঘুরাবে, বা এরকম করে গোল 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 পাক খাবে, তাহলে তাকে আমরা কি বলতে পারি? বৃত্তীয় গতি। তাহলে একটা সহজ বৃত্তীয় গতির উদাহরণ হতে পারে কিসের উদাহরণ? না তো আমরা যদি কি করি, একটা ঢিলকে নিয়ে এরকম করে বন করে ঘোরাই, তাই না? তাহলে এটা হচ্ছে কি বৃত্তীয় গতির উদাহরণ। যেমন পৃথিবীর বার্ষিক গতি, পৃথিবীর বার্ষিক গতিকে আমরা বলতে পারি কি অনেকটা বৃত্তীয় গতি। এই বৃত্তীয় গতির অপর নাম হচ্ছে আবর্ত গতি। আবর্ত মানে কি, এরকম করে আবর্তন করছে বলে এটাকে বলা হয় আবর্ত গতি। ঘূর্ণন গতি কি, তোমরা যদি টপ বা লাট্টু দেখো, লাট্টু টপ দেখবে কি, টপ যখন ঘোরে তখন এরকম করে তার নিচের দিকে একটা আল থাকে, আল, এরকম আলের ওপর কেন্দ্র করে এরকম করে ঘোরে, তাই না? তাহলে কি হচ্ছে, আলকে কেন্দ্র করে সে ঘুরছে, সে কারোর চারিদিকে ঘুরছে না, এখানে কেউ একজন আছে তাকে কেন্দ্র করে ঘুরছে, কিন্তু এ নিজে নিজেই ঘুরছে। যেমন কি, আমরা যদি গোড়ালির ভর করে চারিদিকে একবার বন বন করে পাক ঘুরি, যদি পৃথিবীর আহ্নিক গতি দেখো, পৃথিবীর আহ্নিক গতি কী হচ্ছে, পৃথিবী নিজেই এরকম করে ঘুরছে। তাহলে এই সমস্ত গতিগুলো কী হচ্ছে, তার অক্ষর ওপর ভিত্তি করে বা অক্ষকে কেন্দ্র করে নিজেই ঘুরছে, তার অক্ষের ওপর। যেমন পৃথিবী এই অক্ষের ওপর ঘুরছে, তুমি এখানে একটা পেনকে দাঁড় করালে, পেনকে দাঁড় করিয়ে পেনটাকে ঘোরাচ্ছ এরকমভাবে, তাহলে সেটা হচ্ছে কি ঘূর্ণন গতি। বৃত্তীয় গতি আর ঘূর্ণন গতির মধ্যে দেখা একটা পার্থক্য আছে। তার মানে বৃত্তীয় গতি কাউকে কেন্দ্র করে তার চারিদিকে ঘুরছে, তাই না? আর ঘূর্ণন গতি কি করছে, নিজেই নিজের অক্ষের চারিদিকে ঘুরছে। তাহলে এর বেস্ট এক্সাম্পল হতে পারে আমাদের আহ্নিক গতি, তাই না? তাহলে এটা হচ্ছে আহ্নিক গতি। তাহলে আহ্নিক গতির উদাহরণ একদম হচ্ছে ঘূর্ণন গতির, আমাদের পৃথিবীর বার্ষিক গতির উদাহরণ হচ্ছে বৃত্তীয় গতি। আর চলন গতি মানে কি, যেগুলো আমার স্ট্রেট লাইন পথে যাবে। কার কি ডাউট হচ্ছিল বলো? না স্যার, আমি এটাই বলছিলাম যে এইটার উদাহরণ তো স্যার আহ্নিক গতিও হতে পারে। হ্যাঁ, তো আহ্নিক গতি তো বাবা, আমাকে ক্লিয়ার করতে দাও, তারপর তুমি তোমার কোয়েশ্চেন করবে, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে ঘূর্ণন গতি হলো, বৃত্তীয় গতি হলো, চলন গতি হলো, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এরপর একটা গতি আমরা পড়বো, সেটা হচ্ছে মিশ্র গতি। এরপর একটা গতি হচ্ছে মিশ্র গতি। মিশ্র গতি জিনিসটা কি না, তো যদি তোমার দু রকমের গতি বা তিন রকমের গতি যদি মিশে থাকে তখন তাকে বলবো আমরা কি মিশ্র গতি। যেমন সাইকেলের চাকার গতি, সাইকেল চাকার গতি,
তুমি যদি সাইকেল চাকার গতি দেখো, তাহলে সাইকেলের চাকার এটা যদি স্পোক দেখো, এটা স্পোক সাইকেলের এরকমভাবে থাকে। এবার এই সাইকেলের চাকাটা কি হয়, এরকম করে ঘোরে। কাকে কেন্দ্র করে ঘোরে? এই কেন্দ্রে যে আছে। তার মানে একটা চাকার মাঝে একটা এরকম করে আল মতো জিনিস আছে, সেই আলকে কেন্দ্র করে সে ঘুরছে, কারণ এখানে এরকম করে থাকে, তাই না? তাহলে একে কেন্দ্র করে ঘুরছে। তার মানে আমি এখনই কি বললাম, যে কোনো কিছুকে কেন্দ্র করে ঘোরা মানে কি নিজের অক্ষকে কেন্দ্র করে ঘোরা, এটা অক্ষ বলে, ঘূর্ণাক্ষ, এটাকে বলা হয় ঘূর্ণাক্ষ, যে অক্ষকে কেন্দ্র করে ঘোরে। তাহলে এটা হচ্ছে কি, ঘূর্ণন গতির এক্সাম্পল, তাই না? কেন ঘূর্ণন গতি হলো? কারণ সাইকেলের চাকার যে মাঝে পয়েন্টটা থাকে সেটা তো একটা অক্ষ, তার ওই অক্ষকে কেন্দ্র করে ও লাট্টুর মতো ঘোরে, তাই না? তুমি ভালো করে যদি দেখো, তার সঙ্গে সঙ্গে সাইকেলের চাকাটা সোজাসুজি সামনের দিকেও এগিয়ে যায়। অর্থাৎ এর মধ্যে কি আছে, ঘূর্ণন এবং চলন দুটোই আছে। তাহলে এটা হচ্ছে মিশ্র গতি। কোনো কোনো ক্ষেত্রে যদি আবর্ত গতি এবং ঘূর্ণন গতি দুটোই মিক্স থাকে, তখন তাকে বলবো কি আমরা, মিশ্র গতি। তাহলে তোমরা নিজেরা এবার এক্সাম্পল হিসেবে বের করে নিতে পারো কোন গতিটা কি, কোনটা চলন গতি, কোনটা বৃত্তীয় গতি, কোনটা ঘূর্ণন গতি এবং কোনটা মিশ্র গতি। আশা করি এই গতির এই জায়গাগুলো সম্বন্ধে ডাউট ক্লিয়ার হয়ে গেল। স্যার এছাড়াও হ্যাঁ, কি? স্যার বলছি যে মানে কোনো একটা বস্তু যদি স্যার ঘূর্ণন গতিও হয় আর বৃত্তীয় গতি, তাহলেও কি স্যার ওটা মিশ্র গতি বলতে পারবো? কারণ ওটা তো আর চলন গতি নয়। হ্যাঁ, তো বললাম তো, এই তো প্লাস দিলাম, ক্লাসটা ফলো করো। বৃত্তীয় গতি এবং ঘূর্ণন গতি দুটো হলেও হবে, চলন বৃত্তীয় হলেও হবে, চলনের সঙ্গে ঘূর্ণন হলেও হবে, তোমার দুটো মিশে থাকলেই সেটাকে বলবো মিশ্র গতি। ক্লাসটা শোনো ভালো করে, আমি বললাম তো এক্ষুনি, তাই না? এই যে প্লাস দিয়েছিলাম তো আমি, দেখো লাল রঙের ক্লাসে প্লাস ছিল, বোঝাতে পেরেছি? যে কোনো দুটো মিশলে পরেই তোমার মিশ্র গতি হবে, অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা দু রকমের গতি সম্বন্ধে পড়বো। একটা হচ্ছে পিরিয়ডিক মোশন বা পর্যাবৃত্ত গতি, ঠিক আছে? পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। পিরিয়ড কথাটার মানে কি, হোয়াট ইজ পিরিয়ড? আমরা যখন ক্লাস করি তখন বলি এই পিরিয়ডটা কমপ্লিট হলো, তাই না? তার মানে ওই পিরিয়ডটা কমপ্লিট হলো, আর একটা পিরিয়ড আসবে, আর একটা পিরিয়ড আসবে। এক একটা পিরিয়ড হয় একটা নির্দিষ্ট সময় অন্তর। মানে কি, বাংলা পিরিয়ড 45 মিনিট, তো ইংলিশ পিরিয়ডটাও আমার 45 মিনিটেরই হবে, এটা আমাদের একটা আশা। মানে এক একটা পিরিয়ডকে আমরা নির্দিষ্ট সময় অন্তরালে ভাগ করি। সময় অন্তরাল মানে 45 মিনিট বা 50 মিনিট বা এরকম। তাহলে যদি গতিশীল কোনো বস্তু, ধরো কোনো একটা বডি কী করছে, ঘুরছে, তাহলে যদি কোনো গতিশীল বস্তু নির্দিষ্ট সময় অন্তর একই পথ অতিক্রম করে বারবার একটি নির্দিষ্ট অবস্থানে ফিরে আসে, তবে তাকে বলবো পর্যাবৃত্ত গতি। ফর অ্যান এক্সাম্পল, তুমি যদি একটা ক্লক বা ঘড়ি নাও, ঘড়ির ধরো এটা মিনিট হ্যান্ড, এটা হচ্ছে মিনিট হ্যান্ড। যদি মিনিটের কাঁটাটাকে নাও তুমি, এখন মিনিটের কাঁটাটা দুটোর সময় আছে, এবার মিনিটের কাঁটাটা 1 ঘন্টা পর, আফটার 1 আওয়ার, আবার কোথায় আসবে, দুটোর সময় আসবে। তার মানে আমি বলতে পারি যতবারই 1 ঘন্টা হবে মিনিটের কাঁটাটা সেই দুই ঘরেই আসবে, তাই না? মিনিটের কাঁটাটা এরকম করে 1 পাক ঘুরলে পরে 1 ঘন্টা হয়। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে মিনিটের এই যে কাঁটাটার গতিটা হচ্ছে ইউনিডিরেকশন মানে এক দিক বরাবর, অর্থাৎ সবসময় এই দিকেই মোশনটা হবে, কখনো উল্টো দিকে মোশন হবে না। অর্থাৎ মোশনটা সবসময় এইরকমভাবেই হবে এবং এরকম করে ঘুরতে ঘুরতে সে একটা নির্দিষ্ট টাইম অন্তর অন্তর 1 পাক ঘুরবে। যদি আরও সহজভাবে বোঝায়, ধরো আমি যদি একটা পেন্ডুলাম নিই, তাহলে একটা পেন্ডুলামকে নিয়ে এখানে ঝুলিয়ে রাখলাম। এবার এই পেন্ডুলামটাকে যদি আমি এ পয়েন্টে টেনে আনি, ধরো পেন্ডুলামটাকে টেনে আনলাম, তাহলে কি হবে, টেনে ছেড়ে দিলে পেন্ডুলামটা এ থেকে ওতে গেল, দিয়ে কোথায় যাবে, ধরো সে বিতে গেল, দিয়ে আবার সে কি করবে, এতে আসবে। ধরো এতে তার টাইম লাগলো 10 সেকেন্ড। ধরো এইখানটাতে যদি কোনো ঘর্ষণ না থাকে, ঘর্ষণ জিনিসটা কি ক্লাস 8-এ পড়বে। ঘর্ষণ মানে দুটো বস্তুকে তুমি ঘষছো, তার ফলে যে বল তৈরি হয়, বিরুদ্ধে বল, মানে একটা বস্তুকে এইখান থেকে ধরো এদিকে নিয়ে যাচ্ছ, তাহলে তার বিপরীত দিকে একটা বাধা সৃষ্টি হয়, এই বাধাটাকে বলা হয় ঘর্ষণ বা ফ্রিকশন। তাহলে কোনো একটা বস্তুকে একটা দিকে নিয়ে যাচ্ছি আমি, তাহলে কি হচ্ছে, বিপরীত দিকে যে বাধার সৃষ্টি হচ্ছে তাকে কি বলি, ফ্রিকশন বা ঘর্ষণ। এটা এক প্রকারের বল বা ফোর্স, তাহলে এদেরকে এটা এক প্রকারের বল, ঠিক আছে? হোয়াট এভার। যদি এখানে ঘর্ষণ না থাকে,
ঘর্ষণ বল হচ্ছে একটা অপচয়ী বল। তোমার যদি ঘর্ষণ থাকে তাহলে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, গতিটা থাকবে না। যদি ঘর্ষণ বল এখানে না থাকে, কোথায় না, তো ধরো এই এক্স পয়েন্ট, যে পয়েন্টটা করেছি, তাহলে এটা 10 সেকেন্ড লাগলো, আবার বলটা এ থেকে ও বিতে যাবে, আবার 10 সেকেন্ড সময় লাগাবে, আবার এ ও বি এই পথ যাবে, আবার 10 সেকেন্ড। অর্থাৎ দেখো তুমি 10 সেকেন্ড অন্তর অন্তর এই পার্টিকেল বা এই যে আমরা বলটা এঁকেছি এটা এইভাবে এইভাবে মুভ করছে না, 10 সেকেন্ড অন্তর অন্তর এইভাবে মুভ করছে। এই যে 10 সেকেন্ড অন্তর অন্তর মুভ করছে, তাহলে এটাকে আমরা পিরিয়ডিক মোশন বলতে পারি, কারণ কি একটা নির্দিষ্ট পথ সে কী করছে, একই দিকে যাচ্ছে। এবার দেখো আমি কি বললাম, ক্লকওয়াইজ অনুযায়ী গতিটা সবসময় ইউনিডিরেকশনাল হবে এই দিকে। তাহলে এইটা কি ইউনিডিরেকশনাল হচ্ছে না, এটা ইউনিডিরেকশনাল নয়। তুমি দেখো অন্তরালটা ঠিক আছে, অন্তরাল, কিন্তু দেখো একবার গতি এইদিকে হচ্ছে, একবার গতি এইদিকে হচ্ছে, তাহলে এই গতিটাকে কিন্তু আমরা পর্যাবৃত্ত গতি বলতে পারবো না, নো। এই যে গতি, এই গতিটাকে আমরা বলবো সরল দোল গতি। কি বলবো? সরল দোল গতি। তাহলে এর সঙ্গে পর্যাবৃত্ত গতির পার্থক্যটা কি? তুমি যদি একটা স্প্রিং নাও, তুমি যদি একটা স্প্রিং চুজ করো, একটা স্প্রিং নিলে, স্প্রিং নিয়ে কি করলে, তুমি এটাকে টেনে ছেড়ে দিলে, ছেড়ে দিলে কি হবে, তুমি দেখবে যে এই ব্লকটা কি হয়েছে, এই ব্লকটা একবার এখানে আসবে, এই ব্লকটা একবার এখানে চলে যাবে, তাই না? অর্থাৎ ব্লকটা একবার এখান থেকে এইখানে এইটুকুর মধ্যে যাতায়াত করবে টেনে ছেড়ে দিলে, তাই না? অর্থাৎ ব্লকটা যাবে আসবে, যাবে আসবে, যাবে আসবে, যাবে আসবে, যাবে আসবে, এই যে মোশন, যাবে আসবে, যাবে আসবে, এই মোশনটাকে অ্যাকচুয়ালি বলা হয় এদিক ওদিক মোশন। এদিক ওদিক, ইংলিশে বলা হয় এটাকে টু অ্যান্ড ফ্রো মোশন। তাহলে যাদের ক্ষেত্রে এরকমই টু অ্যান্ড ফ্রো মোশন দেখা যাবে তাদেরকে আমরা বলবো কি, সরল দোলগতি। এটার ইংলিশ হচ্ছে SHM, সিম্পল হারমোনিক মোশন। কথার মধ্যে সিম্পল থাকলেও যথেষ্ট জটিল এই গতিটা, যথেষ্ট জটিল। ক্লাস 11-এ উঠলে প্রথম তোমরা সরল দোলগতি পড়াশোনা করবে, তার আগে নেই। তাহলে সরল দোলগতির সঙ্গে পর্যাবৃত্ত গতির মোটামুটি পার্থক্য বলতে পারলাম। তাহলে পর্যাবৃত্ত গতি কি ইউনিডিরেকশনাল। যেমন তুমি পৃথিবীর গতিটাকে যদি ভাবো, পৃথিবীর গতি যদি তুমি ভাবো, তাহলে পৃথিবী এরকম কি হচ্ছে, একটা উপবৃত্তাকার কক্ষপথের মধ্যে আছে, এবং পৃথিবী ধরো সূর্য থেকে এই মোমেন্টে এখানটাতে আছে। এই এ পজিশনে পৃথিবী পুরো এক পাক ঘুরে আসবে, তো কত সময় লাগবে তার না, তো 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, তাই না? এতটা টাইম তার লাগবে। 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। এবার 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড পর সে আবার এই পয়েন্টেই এসে উপস্থিত হবে, আবার সে কত সময় লাগাবে, একই টাইম। অর্থাৎ একটা টাইম অন্তর অন্তর কি হচ্ছে, পৃথিবী এরকম করে গোল গোল পাক খাচ্ছে। তাহলে এই মোশনটাকে আমরা কি বলতে পারি, পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন, তাই না? পিরিয়ডিক মোশন, পর্যায় একটা নির্দিষ্ট টাইম অন্তরালে কাজ চলবে। ধরো তুমি কি হচ্ছে, ধরো তোমার কথা মানে যে তোমার 30 দিন হচ্ছে, তোমার 30 দিন অন্তর অন্তর কি হচ্ছে, নতুন নতুন বায়না জুটছে, যে আজকে অমুক কিনে দিতে হবে, তোমার আজকে অমুক খেতে দিতে হবে, আজকে চকলেট কিনে দিতে হবে, আজকে অমুক কিনে দিতে হবে। এই যে 30 দিন অন্তর অন্তর তোমার নতুন নতুন বায়না যোগাচ্ছে, এটা হচ্ছে একটা পিরিয়ডিক বায়না, পর্যাবৃত্ত বায়না। যে আমার 30 দিন হলে পরে আমার মনে হচ্ছে নতুন একটা কিছু কিনি, তাই না? আজকে একটা ম্যাগি খাই, আজকে চাউমিন খাই, আজকে রোল খাই, তাহলে এটা হচ্ছে কি পর্যাবৃত্ত বায়না। ঠিক আছে, তো আশা করি পর্যাবৃত্ত গতি, সরল দোল গতি এবং মোটামুটি আমরা চলন গতি, বৃত্তীয় গতি, ঘূর্ণন গতি সম্বন্ধে ডিটেল খুব ভালো করে পড়াশোনা করলাম। ঠিক আছে স্যার 1 মিনিট দাঁড়াবেন, লিখে নেব। মিটি দিলাম বাবা, একটু ইউটিউব থেকে দেখে নিস বাবা, ঠিক আছে? ঠিক আছে স্যার। একটু ওখান থেকে স্ক্রিনশট বা দেখে নিস, তাহলে হয়ে যাবে। মিটি দিলাম তো। লিখতে গেলে অনেক সময় লেগে যাবে, তখন ইউটিউব থেকে দেখে দেখে লিখতে হবে, তোদেরই বেশি নেট নষ্ট হবে। ইউটিউবটাকে পজ করে দেখে নিলে পরে তোদের নেট অনেক সাশ্রয় হবে, সেই জন্য ইউটিউবটাতে আমি দেওয়া, যাতে এখানে আমার টাইমটা ওয়েস্ট না হয়। এবং তোদের একদিনে অনেক ক্লাস থাকে, তো যেদিন তোমাদের ক্লাস কম থাকবে, ধরো রবিবার দিন তোমার ক্লাস নেই, তাহলে সেদিন তুমি ইউটিউবে ভিডিওটা টুক করে দেখে নিতে পারবে, কারণ সেদিন তো তোমার কোনো ক্লাস নেই। যেদিন অনেক ক্লাস, ধরো শনিবার দিন, আজকে তোমার হয়তো 3টে ক্লাস আছে, তাহলে আজকে তোমার বেশি নেট ওয়েস্ট করা যাবে না, তাহলে আজকে তুমি ইউটিউবটা দেখবেও না, এবং আজকে আমার ক্লাসটাতে তাড়াতাড়ি ক্লাসটা করে নিতে পারবো আমি, এবং এতে কি হবে, আমি অনেকটা বেশি বুঝিয়ে পড়াতে পারবো। এই যে এত কিছু বোঝালাম, এত কিছু জানি না কতটা বই আছে বাবা, কিন্তু যারা যারা এই লেকচারটাকে ফলো করছে, অ্যাটলিস্ট ইউটিউবে হোক বা এইখানটাতে হোক, তারা কিন্তু ক্লাস 7-এর জন্য কিন্তু একটা হিউজ নলেজ গ্যাদার করছো, হিউজ। ঠিক আছে, খুব বেশি বলবো না আমি,
কিন্তু সেভেনের পার্সপেক্টে বা সেভেনের রেসপেক্টে তোমরা কিন্তু অনেক কিছু জানছো, কারণ এইভাবে কিন্তু বোঝানো হয় না সেভেনের ক্লাসে। ঠিক আছে, দেখো, ঠিক আছে, খুব সহজ সরলভাবে আমরা বোঝাবো, এরকম খুব মোটা মোটা বড় বড় ক্যালকুলেশনেও যাবো না আমরা। ঠিক আছে, তাহলে যদি কতকগুলো আমরা গতি নিই, ঠিক আছে, তাই না, তাহলে ধরো যদি আমি এরকম দিই, তোমাদের বইয়ে দেখবে আছে হয়তো রুলার। রুলার মানে কি? পেন্সিল, পেন্সিল। যদি স্কেলের ধার দিয়ে রুলারের গতি নিই, তাহলে রুলারের গতি স্কেলের ধার দিয়ে, এটা কিসের গতি হবে বলো তো? রুলারের গতি স্কেলের ধার দিয়ে, তাই না? কি হবে? চলন গতি, নাকি চলন গতি হবে না? কারণ দেখো তুমি স্ট্রেট লাইন পথে যাবে, তাই না? আচ্ছা, তারপর কি আছে? ঘড়ির কাঁটার অগ্রভাগের গতি। তাহলে ঘড়ির কাঁটার অগ্রভাগের গতিটা কি হবে? বৃত্তীয় গতি, তাই না? তুমি এটাকে পর্যাবৃত্ত গতিও বলতে পারো, কারণ ঘড়ির কাঁটার গতি অবশ্যই পর্যাবৃত্ত গতি। ঠিক আছে, আচ্ছা, ছাদ থেকে সামনের দিকে ছুড়ে দেওয়া পাথরের গতি কি হবে? চলন গতি, তাই না? ছাদ থেকে সামনের দিকে যদি ছুড়ে দাও, সেটা তো সামান্য পরিমাণ চলন গতিতে যাবেই। আচ্ছা, নাগরদোলার গতি কি হবে? ঘূর্ণন গতি, তাই না? নাগরদোলার গতি হবে ঘূর্ণন গতি। এক জায়গায় দাঁড়িয়ে পাক খেতে থাকা লাট্টুর গতি, এটা হচ্ছে কিসের গতি? ঘূর্ণনের গতি। ঘড়ির পেন্ডুলামের গতি কি হবে বলো তো? ঘড়ির পেন্ডুলামের গতি, পেন্ডুলামটা এক্ষুনি এঁকেছিলাম, কে বলতে পারবে পেন্ডুলামের গতিটা কি বললাম? পেন্ডুলামের গতিটা হচ্ছে সরল দোলন গতি। সরল দোল গতি। ভেরি গুড, তাহলে ওটা হচ্ছে সরল দোল গতি। ঠিক আছে, তাহলে আমরা এগুলো থেকে আশা করি সবাই মোটামুটি লিখবো, এই ছকটা কিন্তু সবাই পূরণ করে নেবে। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা দুটো জিনিস পড়বো, একটা হচ্ছে স্থিতি আর একটা হচ্ছে গতি। তাহলে গতি তো সম্বন্ধে বলে দিলাম যে কোনো বস্তুর এই হলে পরে গতি হবে, তাই না? যে কোনো বস্তুর এক জায়গা থেকে অন্য জায়গাতে। স্থিতি কাকে বলে? স্থিতি, স্থিতি মানে তুমি চুপচাপ এক জায়গায় বসে আছো, টাইম 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, যতই টাইম যাক তুমি এখানে চুপচাপ ল্যাদঘরের মতো বসে আছো, কোথাও যাচ্ছ না, তাহলে কি হবে? তুমি স্থিতি। অর্থাৎ কোনো বস্তু যদি রেস্ট, স্থির থাকে, তাই না? স্থির, অনেক পড়াশোনা করেছি, এবার রেস্ট নেব, স্থির থাকে, তাহলে এটাকে বলবো আমরা কি? স্থিতি। তাহলে স্থিতি, চুপচাপ বসে আছো, গতি মানে দৌড়ে বেড়াচ্ছ, এই হচ্ছে গল্প দুটোর মধ্যে। ঠিক আছে, তাহলে স্থিতি এবং গতি। আমরা যদি বলি যে কোনো বস্তু চরমভাবে স্থির বা চরমভাবে গতি, এটা কি বলা যায়? যেমন ধরো আমি দেখলাম এখানে রিতম দৌড়ে বেড়াচ্ছে, রিতম যদি দৌড়ে বেড়ায়, তাহলে আমি কি বলবো? রিতম একদম চরমভাবে গতিশীল। আমরা এটাকে দেখো অ্যাবসোলুটলি বা একদম চরমভাবে, মানে একদম চরম সত্য আকারে বলতে পারি না। আমরা বলি চরম সত্য আকারে সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে যায়, এটা পৃথিবী থেকে। তুমি যদি চাঁদে যাও সেটা নাও হতে পারে, তাই না? চাঁদে গেলে সূর্য হয়তো উত্তর দিকে ওঠে। স্যার এটা কি করে বললেন? কারণ পৃথিবী নিজে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘোরে, যেহেতু পৃথিবী নিজে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরে, সেই জন্য এটা ঘটে। তাহলে আমাদের কি হচ্ছে? যদি আমরা দেখি যে পৃথিবী আর সূর্যের মধ্যে গতি, তাহলে এটা যদি সান হয় সূর্য, আর এটা যদি আর্থ হয় সবুজ, যদিও বা আর্থ আর সবুজ নাই, আমরা সবাই নষ্ট করে দিয়েছি আর্থকে, তাহলে কি হচ্ছে? এরকম করে আর্থ চারিদিকে ঘুরছে, এটা তো লজিক। তাহলে আর্থ যদি অ্যাকচুয়ালি ঘোরে, তাহলে হিসাব মতো পৃথিবীর মধ্যে বসে থাকা যে কেউ ব্যক্তি, ধরো আমরা যে ঘরে বসে আছি, আমরা কি চুপচাপ তাহলে স্থির আছি? আমরা কি চুপচাপ? আমরা কি স্থির? যদি কেউ সূর্যে গিয়ে বসো এবং সূর্য থেকে দেখো, তাহলে দেখবে না তুমি চুপচাপ দৌড়াচ্ছ। এটা কল্পনা করো, কল্পনা, এটা জাস্ট একটা কল্পনা করো। তাহলে সূর্য থেকে তুমি যদি দেখো, তাহলে দেখবে তুমিও ঘুরছো। আবার তুমি যদি পৃথিবী থেকে সূর্যকে তাকাও, তাহলে দেখবে সূর্য ঘুরছে, তাই না? এই যে কার সাপেক্ষে আমি কাকে দেখছি, তাই না? এই ঘটনাটাকে বলা হয় আপেক্ষিকতা। এই ঘটনাটাকে বলবো আমরা আপেক্ষিকতা বা রিলেটিভিটি। তাহলে আপেক্ষিকতা জিনিসটা কি? না তো তুমি কোন বস্তুর গতি কার সাপেক্ষে দেখছো। ধরো একটা ট্রেন, ট্রেনের জানলায় হাত বের করে সুন্দরভাবে বসে আছো, তোমার ট্রেনটা ধরো 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলছে। ঠিক আছে, ধরো একটা সামান্য পরিমাণ কিছু বেগ নিয়ে এসে চলছে। দিয়ে কি হলো, পাশাপাশি যদি তুমি দেখো গাছপালাগুলো পিছনের দিকে সরে যাচ্ছে, গাছপালাগুলো, তোমার কি মনে হচ্ছে? আমার ট্রেন স্থির মনে হবে, ট্রেন মনে হবে স্থির, আর মনে হবে গাছপালা গতিশীল। আবার যদি তুমি এইরকম কনসেপ্ট নাও যে পাশাপাশি আর একটা ট্রেন আছে এবং দুটো ট্রেনেরই গতি একই 10 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে দেখবে এই জানলা থেকে এই জানলা পুরো স্থির, কেউই মনে হচ্ছে চলছে না। কিন্তু কেউ যদি বাইরে থেকে দাঁড়িয়ে দেখে, তাহলে দেখবে দুটো ট্রেনই একই বেগে দৌড়াচ্ছে।
এই যে তুমি কোন জায়গা থেকে দেখছো ঘটনাগুলো, কোন চোখ দিয়ে দেখছো ঘটনাগুলো, কোথায় দাঁড়িয়ে দেখছো ঘটনাগুলো, এই জিনিসটাকে বলা হয় নির্দেশতন্ত্র। এগুলো পুরো জিনিস পড়বে ক্লাস 11-এ উঠে। তার নির্দেশতন্ত্র যার সাপেক্ষে আমরা দেখছি। তাহলে আমি এখানে ব্যাখ্যা করছিলাম সূর্য পৃথিবীর গতি। তাহলে তুমি এবার তো মহাধান্দে পড়ে গেলে যে স্যার স্থির বলে কি কোনো জিনিস হয়ই না স্যার, এই যে আমরা চুপচাপ বসে আছি এই জিনিসটা কি তা আমরা কি ছোটবেলা থেকে ভুল পড়লাম? হ্যাঁ, ওই যে বাবা আপেক্ষিকতা, তুমি আমার সাপেক্ষে স্থির, ব্যাস মেনে নিলাম এইটুকুই। ওই যে কার সাপেক্ষে তুমি স্থির? সূর্য থেকে যদি বসে থাকে সূর্যের সাপেক্ষে আমরা সবাই গতিশীল। তার মানে তুমি কার সাপেক্ষে বলছো স্থির বা গতিশীল, এটা তোমাকে কিন্তু ব্যাখ্যা করতে হবে। তাহলে স্যার, তাই তো স্যার সূর্য স্থির, আমরা তো কখনো বলি না সূর্য ঘুরছে, তাই না? সূর্য স্যার স্থির না, সূর্যও স্থির নয়। দেখা গেছে সূর্য একটা বিশাল আকাশগঙ্গা নিয়ে তৈরি, অর্থাৎ সরি কি ভুল বললাম, আকাশগঙ্গার মধ্যে সূর্য অবস্থিত, ঠিক আছে? তাহলে একটা আকাশগঙ্গা হচ্ছে কি গ্যালাক্সি, এই গ্যালাক্সির মধ্যে সূর্য আসে বসে। এবার দেখা যাচ্ছে এটা যদি ধরো সেই গ্যালাক্সি হয়, এটা যদি সেই গ্যালাক্সিটা হয়, এটা সেই গ্যালাক্সি, তাহলে ধরো সূর্য এখানে বসে আছে চুপচাপ, এই যে পয়েন্টটা এঁকেছি তো, এটা হচ্ছে সূর্য, ধরো এটা হচ্ছে সান, সূর্য। এবার এই গ্যালাক্সি বা যে কোনো একটা গ্যালাক্সির মধ্যে একটা কি থাকে, ব্ল্যাক হোল থাকে। কোনো একটা ক্লাসে আমি ব্ল্যাক হোল সম্বন্ধে বলে দেবো, ঠিক আছে? সবাই মোটামুটি আমরা ব্ল্যাক হোল সম্বন্ধে একটু জানি, কোনো একটা ক্লাসে আমি বলে দেবো ইউটিউবে। তাহলে ব্ল্যাক হোল যদি থাকে, দেখা যায় এখানে অবস্থিত সকল নক্ষত্ররাই কি করছে, এই ব্ল্যাক হোলকে কেন্দ্র করে ঘুরছে। তার মানে একটা গ্যালাক্সি নিজেই ঘুরছে, তাই না? কাকে কেন্দ্র করে? এই ব্ল্যাক হোলটাকে কেন্দ্র করে। তার মানে গ্যালাক্সিও মোশন বা গতিতে আছে, গ্যালাক্সি নিজেই তো ঘুরছে। তাহলে সূর্যও ঘুরছে, সূর্যের মধ্যে অবস্থিত পৃথিবীও ঘুরছে, আর পৃথিবীর একটা ছোট্ট শহরের একটা ছোট্ট কোনায় বসে আছি আমরা, তাও ঘুরছে। এবার এইরকম করে কতকগুলো গ্যালাক্সি নিয়ে তৈরি হয় একটা ইউনিভার্স। এরকম করে কতকগুলো গ্যালাক্সি নিয়ে তৈরি হয় একটা ইউনিভার্স, বিশ্ব ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ড, ঠিক আছে, ইউনিভার্স। দেখা গেছে যে একটা গ্যালাক্সিতে, একটা গ্যালাক্সি প্রায় একের পিছনে তুমি যদি 13টা শূন্য বসাও, তাহলে এটাকে লেখে 10⁻13 দিয়ে। অর্থাৎ একের পিছনে যদি 3টে শূন্য হয় সেটাকে আমরা লিখি 10 কিউব। একের পিছনে যদি 4টে শূন্য হয় তাহলে আমরা লিখি 10⁻4। তাহলে 10⁻13 মানে একের পিছনে 13টা শূন্য, মানে তুই ভাব কতগুলো, কয়েক কোটি, কোটি আছে কি জানি বাবা, জানি না আমি, ঠিক আছে? তাহলে কত কোটি নক্ষত্র থাকে একটা গ্যালাক্সিতে। এবং দেখা গেছে একটা বিশ্ব ব্রহ্মাণ্ডে 10⁻11 গ্যালাক্সি আছে, মোটামুটি একটা এস্টিমেটেড ভ্যালু, মোটামুটি। তার মানে আমার হিসাব মতো 10⁻24 খানা নক্ষত্র স্টার আছে। তার মধ্যে এতগুলো স্টার মানে কি, একের পিছনে 24টা শূন্য লিখো, ততগুলো স্টার বা নক্ষত্র আছে। কোথায়? না তো ইউনিভার্সের মধ্যে। সূর্য খুব ছোট নক্ষত্র একটা, অন্য অন্য নক্ষত্রের তুলনায় সূর্য খুবই ছোট নক্ষত্র। খুব ছোট বলবো না, ছোট সাইজেরই। এর থেকে কয়েক কোটি গুণ বড় বড় নক্ষত্র ঘুরে বেড়াচ্ছে। তাহলে যদি আমরা একটা আইডিয়া এস্টিমেশন করি, তোমরা যে ঘরে বসে আছো সেই ঘরটা পুরোটা যদি তোমার ইউনিভার্স হয় বা বিশ্ব ব্রহ্মাণ্ড হয়, যে ঘরটায় তুমি বসে আছো সেটা যদি ইউনিভার্স হয় বা বিশ্ব ব্রহ্মাণ্ড হয়, তাহলে সূর্য হচ্ছে কি খাতার পাতার মধ্যে আঁকা একটা ডট। কি বললাম? খাতার পাতার মধ্যে আঁকা একটা ডট, সেটা হচ্ছে সূর্য। সেই জন্য আমি এখানে কি করেছিলাম, একটা ছোট্ট ডট এঁকেছিলাম যে এইটা যদি আমার কি হয় এখন ইউনিভার্স, এই পুরো জিনিসটা, তাহলে সূর্য কোথায় আছে খুঁজে পাবে না বাবা। এটা যদি ইউনিভার্স হয়, ধরো কথার মানে বলছি আমি, যে এটা যদি একটা ইউনিভার্স হয়, এটা যদি একটা ইউনিভার্স হয়, তাহলে সূর্য কোথায় আছে খুঁজে পাওয়া মুশকিল। তাহলে সেই সূর্যকে একটা ইউনিভার্সের মধ্যে খুঁজে পাওয়া মুশকিল, সেই সূর্যের মধ্যে অবস্থিত একটা ছোট গ্রহ পৃথিবী। পৃথিবী তো ছোট গ্রহ, খুব বড় গ্রহ তো নয়, বৃহস্পতি শনি এগুলো তো বড়, মোটামুটি মাঝারি সাইজের একটা গ্রহ। সেই গ্রহের একটা ছোট্ট শহর বেলঘরিয়া, সেই বেলঘরিয়া, কলকাতা, মুম্বাই, দিল্লি যেখানেই আছি আমরা, সেই শহরে বসে আমরা বলছি বিশ্ব ব্রহ্মাণ্ড জয় করব। কতটা বোকা আমরা, তাই না? দেখো হিসাব করো। তাহলে ভাবো যদি 10⁻24 স্টার
সের তুলনায় একটা ছোট মাপের নক্ষত্রের, একটা ছোট মাপের গ্রহের মধ্যে অবস্থিত একটা ছোট্ট শহরের খাটের ওপর বসে ভাবছি আমরা কত কি করে নিয়েছি, আলটিমেটলি আমরা কিছুই করিনি, তাই না? তাহলে আমার বক্তব্য এখানে যে যদি ইউনিভার্স ইটসেলফ নিজেই গতিশীল হয়, তাহলে স্থির বা স্থিতিশীলের কি কোনো অস্তিত্ব আছে? আলটিমেটলি সবাই নিজেকে কোয়েশ্চেন করবে, সবাই নিজেকে এক সপ্তাহ জুড়ে এই কোয়েশ্চেনটা করবে যে সত্যি কি আমরা এটা পারবো, বা সত্যি কি স্থির বলে কোনো জিনিসের অস্তিত্ব আছে? তোমাদেরকে কোনো একদিন আমি এটা সম্বন্ধে জিজ্ঞেস করবো, ভাবো। তার আগে সবাই নিজের নিজের মাথা খুলে ভাববে, মাথা খুলে মানে এই নয় যে দেহ থেকে মাথাটাকে আলাদা করে ভাববে ভূতের মতো, ঠিক আছে? তো সবাই এটা চিন্তা ভাবনা করবে যে আমি কি কি বললাম আজকের ক্লাসে আর কি কি করলাম, তাই না? কতটা ইম্পর্ট্যান্ট ক্লাস আজকেরটা, যদি কেউ মিস করে থাকে জানি না, ইউটিউবে দেখে নিও অবশ্যই, সো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তাহলে এবার আমরা গতিশীল সম্পর্কে বা গতি সম্বন্ধে কতগুলো রাশির সম্বন্ধে পড়াশোনা করব। প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে দূরত্ব। সেটা হচ্ছে দূরত্ব। দূরত্ব কাকে বলে? না তো কোনো একটা কণা, ধরো কোনো একটা কণা এ পজিশন বা এ অবস্থান থেকে বি অবস্থানে গেল, তাতে সে গেছে 4 মিটার পথ, এবং সে গেছে ধরো 3 মিটার এখানে সি পজিশনে, তাহলে সে গেল 3 মিটার পথ। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত হবে? 4 মিটার প্লাস 3 মিটার সমান কত হবে? 7 মিটার। তাহলে অতিক্রান্ত দূরত্ব মানে তুমি কতটা পথ গেছো, হাউ মাচ পাথ, কতটা পথ, তাই না? কতটা পথ তুমি গেছো, এটা হচ্ছে দূরত্ব। আমি আর কিছু জানবই না। তাহলে ধরো আমার এই কণাটা আবার সে 4 মিটার গেল এইদিকে, দিয়ে আবার সে কি করলো 3 মিটার গেল, দিয়ে যেখানে ছিল সেখানেই চলে গেল। তাহলে মোট দূরত্ব কত হবে? মোট অতিক্রান্ত দূরত্ব হবে 4 মিটার প্লাস 4 মিটার প্লাস 3 মিটার প্লাস 3 মিটার সমান কত হবে? 4 4 8 আর 6 14 মিটার। টোটাল অতিক্রান্ত দূরত্ব হবে 14 মিটার। দূরত্বের একক দেখো লিখে ফেলেছি মিটার, আর সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার। তাহলে দূরত্বের সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার, আর এসআই একক হচ্ছে মিটার। ক্লিয়ার হয়েছে? সবাই শুনতে পাচ্ছিস তো বাবা? একটু বল, অনেকক্ষণ সব চুপচাপ আছিস তো, বলবি একটু। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। ওকে ওকে, তাহলে এই হলো, হ্যাঁ ঠিক আছে, তাহলে এই হলো দূরত্ব। তার মানে যদি আমি বলি যে একটা কণা এই এ থেকে বিতে গেল, তাহলে ধরো একটা কণা এই পথে গেল, একটা কণা এই সোজা পথে গেল, আর একটা কণা গোটা দুনিয়া ঘুরে গেল, তাই না? তাহলে এদের প্রত্যেকের দেখো দূরত্ব আলাদা। এর দূরত্ব S1 আলাদা, এর দূরত্ব S2 আলাদা, এর দূরত্ব S3 আলাদা। দূরত্বকে আমরা S বা X দিয়ে লিখি, ঠিক আছে? তাহলে প্রত্যেকের দেখো দূরত্ব আলাদা, ঠিক আছে? এই হলো দূরত্ব, কতটা তুমি পথ গেছো, কোন দিকে গেছো না গেছো সে গল্পই যাবে না। এবার যদি আমরা সরণ পড়ি, সরণ, সরণ কাকে বলে? না তো কোনো কণা প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বকে বলবো আমরা সরণ। তার প্রাথমিক অবস্থান কোনটা স্যার? এইটা, কি প্রাথমিক। অন্তিম অবস্থান কোনটা স্যার? এইটা। কি বলো? প্রাথমিক এবং অন্তিম অবস্থানের সরলরৈখিক দূরত্ব। তাহলে সরলরৈখিক দূরত্বটা স্যার কোনটা? এটা হচ্ছে সরলরৈখিক দূরত্ব। একটু বেঁকে গেছে এখানটাতে, কিছু মনে করো না। তাহলে এটা হলো সরলরৈখিক দূরত্ব। এই সরলরৈখিক দূরত্বটাকে কি বলবো আমরা? সরণ। তাহলে সরণ মানে কি হবে? প্রাথমিক আর অন্তিম অবস্থানের সরলরৈখিক দূরত্ব। তাহলে তুমি পাশের চিত্রে ইজিলি নোটিফাই করতে পারছো দিস ইজ ইয়োর সরণ S2, কারণ এ থেকে বিতে দেখো এটাই সরলরৈখিক পথ। এরও একক হচ্ছে সেন্টিমিটার এবং মিটার, দুটো সেন্টিমিটার এবং মিটার এরও একক, অর্থাৎ সিজিএস একক সেন্টিমিটার, এটা মিটার। তাহলে এর সরণ কি হচ্ছে? সরণের মানটা কত হবে? তাহলে দেখো এখানে, তাহলে এটা পাইথাগোরাস বা পিথাগোরাসের সূত্র যদি অ্যাপ্লাই করো, তাহলে রুট ওভার কত হবে? 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তার মানে হচ্ছে 5 মিটার, তাই না? তো স্যার দূরত্ব আর সরণের মধ্যে পার্থক্য কি? দেখো সরণ তুমি যখনই বলবে তার একটা নির্দিষ্ট দিক তোমাকে মেনশন করতে হবে, কোন দিকে। যেমন এখানে বলতে হবে এ থেকে বি এর দিকে। সরণ আর দূরত্ব যদি তোমাকে বোঝাতে হয়, তাহলে ধরো তুমি একটা ফিল্ড বা মাঠ, এটা ধরো মাঠ নিলাম, এই মাঠের সেন্টারে তুমি নিজেকে কল্পনা করো, তুমি এই সেন্টারে নিজেকে বসে আছো, ভাবো। তোমাকে বললাম 5 মিটার যাও, তুমি যে কোনো দিকে চলে যাবে,
আমি কথাটা বললাম যে কোনো দিকে, তুমি যে কোনো দিকে যাবে। এখানটাতে আমি কি রাখলাম, চকলেট আইসক্রিম, যার যা পছন্দ সেই আইসক্রিম ভাবো। আমার চকলেট ভালো লাগে তাই আমি চকলেট আইসক্রিম রাখলাম। এবার তোমাকে যদি আমি 5 মিটার যেতে বলি, তুমি সোজা নর্থেই যাবে, উত্তর দিকে যাবে। কেন? তাহলে আইসক্রিমটা খেতে পাবো। একটাতে বললাম যে কোনো দিকে যাও, একটাতে বললাম উত্তর দিকে যাও। এই যে দুটো, একটা দিক আছে একটা দিক নেই, এইটা হচ্ছে আমার দূরত্ব, এইটা হচ্ছে আমার সরণ। এর থেকে সহজভাবে দূরত্ব আর সরণ জিনিসটা বোঝানো ইম্পসিবল। তাহলে দূরত্বের দিক নেই, সরণের দিক আছে। তাহলে যে সমস্ত রাশির দিক থাকে না, শুধুমাত্র মান থাকে, দিক থাকে না, যে রাশিগুলির, তাদেরকে আমরা বলি স্কেলার রাশি। মনে রাখবে এটা। তাহলে দূরত্ব হচ্ছে একটা কি স্কেলার রাশি। আর যে রাশির মান থাকে প্লাস দিক থাকে এবং তারা ভেক্টর বীজগণিত মেনে চলে, ক্লাস 9-এ বোঝাবো, ভেক্টর বীজগণিত মেনে চলে, তাদেরকে বলবো আমরা ভেক্টর রাশি। তার মানে রাশিকে আমরা দুই ভাগে ভাগ করি, ঠিক আছে? রাশি কাদেরকে বলে? যাদেরকে পরিমাপ করতে পারি তাদেরকে আমরা রাশি বলবো। কাদেরকে পরিমাপ করতে পারবো? দূরত্ব, সরণ, বল, সব কিছু আমরা মাপতে পারবো। কিছু কিছু রাশি আমরা মাপতে পারি না। যেমন তোমার মা তোমাকে কতটা ভালোবাসে সেটা তুমি মাপতে পারবে না। ভালোবাসা তুমি কখনোই মাপতে পারবে না। ক্রুয়েলটি, নিষ্ঠুরতা তুমি মাপতে পারবে? তাই না? তোমার দেখেই মনে হবে যে কসাইরা কত কষ্ট করে খাসিকে কাটছে, তাই না? তারপর মুরগি কাটছে, কত নিষ্ঠুর। কিন্তু সেই নিষ্ঠুরতার তুমি মাপকাঠি কোথাও পাবে না, তাই না? তাহলে এই কিছু রাশি আছে যেগুলো আমরা মাপতে পারবো না, তাই এদেরকে আমরা হিসাব মতো রাশি হিসেবে ধরি না। আমরা যাদেরকে মাপতে পারবো তাদেরকেই শুধু বলবো রাশি। তাহলে একটা স্কেলার রাশি যেমন দূরত্ব, ভেক্টর রাশি যেমন হচ্ছে সরণ, তাছাড়া এদের মধ্যে আর কোনো পার্থক্য নেই। তাহলে এই হলো সরণ, এই হলো দূরত্ব। দুটো যদি গল্প নিই আমি সরণ আর দূরত্ব নিয়ে, আশা করি সবাই বোঝাতে পেরেছি। সরণ আর দূরত্ব, ডাউট থাকলে বলবেন। ওকে, তাহলে যদি দুটো গল্প আমি নিই সরণ এবং দূরত্ব নিয়ে, ঠিক আছে, তাহলে সেই গল্প দুটো কি হতে পারে? না, তো আমরা প্রত্যেকেই জন্মগ্রহণ করি, জন্মগ্রহণ করেছি বলেই তো 7-এ স্যারের কাছে পড়ছি এবং মাইনা দিচ্ছি, তাই না? আমিও খেতে পাচ্ছি। ওকে, এবার জন্মগ্রহণ করার পর আমরা তো হাঁটতে পারি না, আমাদেরকে মা কি করে? ওই নার্সিংহোম বা হাসপাতাল থেকে কি হয়েছে, বাড়িতে নিয়ে এসছে। ভেরি গুড। তুমি ধরো এ নামক একটা জায়গায় হাসপাতাল আছে, এই হসপিটালে তুমি জন্মগ্রহণ করেছো, তাই না? এই হসপিটালে তুমি জন্মগ্রহণ করেছো। জন্মগ্রহণ করার পর তুমি কোথায় গেলে? বাড়ি গেলে, বাড়ি হওয়ার পর বড় হলে, গোটা দুনিয়া ঘুরলে, ঠিক আছে, সব কিছু করলে, দিয়ে তোমাকে কি করলো? যে বললো তুই এই হসপিটালেই জন্মগ্রহণ করেছিস, তোর খুব শরীর খারাপ, হসপিটালটা খুব ভালো, চল তোকে ওই হসপিটালেই আমি ভর্তি করি। তাহলে এইগুলো তো তুমি গোটা দুনিয়া ঘুরে নিয়েছো, গোটা দুনিয়া, তাই না? গোটা দুনিয়া ঘুরে নিয়েছো এবং সেই হাসপাতালে এলো এবং কালক্রমে তুমি একদিন তো গল্প হবেই, তো এখানে তুমি গল্প হয়ে গেলে, ঠিক আছে? ভাববে না এখন, জাস্ট একটা ইমাজিনেশন নিয়ে এসো। তাহলে তোমার সরণ কত হবে বলো তো? সরণ আমি কি বললাম? অন্তিম এবং প্রাথমিক এর যে সরলরৈখিক দূরত্ব, একে সরণ বলি। এবার প্রাথমিক বিন্দু যা, অন্তিম বিন্দুও যদি সেম হয়, তাহলে সরণ কত হবে? 0, কারণ তাদের মধ্যে তো কোনো দূরত্বই নেই। এদের দূরত্ব আছে বলে এর সরণ আছে। এই দুটো বিন্দু যদি একই বিন্দুতে হতো তাহলে এদের সরণ হতো না। তার মানে তোমার সরণ হলো কত? 0, তাই না? কিন্তু তোমার কি দূরত্ব 0? না, দূরত্ব কখনো 0 নয়, কারণ তুমি কতটা পথ গেছো, কোন দিকে গেছো না গেছো সেটা জানবে না, তুমি কতটা পথ গেছো সেটা জানতে চাইবো। তাহলে যেহেতু তুমি কতটা পথ গেছো সেটা দূরত্ব, তার মানে দূরত্ব কখনো 0 হতে পারে না। তাহলে একটা গতিশীল বস্তু দূরত্ব কখনো কি হতে পারে না? 0 হতে পারে না, কিন্তু সরণ 0 হতেই পারে, তাই না? তার এটা হচ্ছে সবচেয়ে বড় এক্সাম্পল। তাহলে আমি আশা করি বুঝতে পেরেছি যে কোনো কণার দূরত্ব 0 হতে পারে না, কিন্তু কি হতে পারে? সরণ এটা অবশ্যই 0 হতেই পারে, আবার নাও হতে পারে, সেটা ডিপেন্ড করছে, তাই না? আচ্ছা, সরণ কি কখনো দূরত্বের থেকে বেশি হতে পারে? সরণের মান দূরত্বের মানের থেকে কি কখনো বেশি হতে পারে? না, হতে পারে না। সমান হতে পারে, কিন্তু কখনোই বেশি হতে পারে না। কেন? তুমি যদি দেখো
এ হচ্ছে একটা বিন্দু আর বি হচ্ছে একটা বিন্দু, এটা হচ্ছে প্রাথমিক অবস্থান আর এটা হচ্ছে অন্তিম অবস্থান। এই দুটো জায়গা যাওয়ার জন্য সবচেয়ে শর্টেস্ট পাথ হচ্ছে, দাঁড়া বুঝিনি, সবচেয়ে শর্টেস্ট পাথ হচ্ছে স্ট্রেট লাইন, সরল রেখা। এবার এই সরল রেখাটা মানেই তো সরণ, কারণ আমি বলেছিলাম প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মাঝের যে সরল রেখা হবে সেটা হচ্ছে তোমার কি, সরণ। এবার এর চেয়ে কম শর্টেস্ট পাথ তোমার আর হবে না, মানে তুমি আর বাকি যে পথেই ওখানে যাও সব পথই বেশি হবে। তাহলে এগুলো তো সরণ নয়, এগুলো সব দূরত্ব, এই যে এটা হচ্ছে দূরত্ব, তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে দূরত্ব সবসময় সরণের চেয়ে বেশি হবে। আবার দূরত্ব সরণের সঙ্গে সমানও হতে পারে। স্যার সমান কি করে হবে? না তো ধরো একটা কণা এই পথেই যাচ্ছে আর অন্য কোনো পথে যায়নি, শুধুমাত্র এই পথেই যাচ্ছে, তাহলে তার দূরত্বও যা হবে সরণও সেম হবে না, একই জিনিস তো। তাহলে দূরত্বের মান সরণের চেয়ে বেশি হয় এবং সমান হয়, কিন্তু কখনোই সরণের মান দূরত্বের থেকে বেশি হতে পারে না। কার ডাউট ছিল বলবি? না স্যার কোনো ডাউট নয় স্যার, বলছি কি সরণের ইংলিশ টার্মটা যদি বলে দিতেন। ডিসপ্লেসমেন্ট দূরত্বের একক হচ্ছে ডিস্টেন্স। তাহলে এই হলো আমরা সরণ দ্রুতি এই দূরত্ব সম্বন্ধে ডিটেল পড়াশোনা মোটামুটি আমরা করে নিলাম, ঠিক আছে? আশা করি সবার ডাউট নেই আর। চলো এরপর পড়বো দুটো জিনিস, সেটা হচ্ছে দ্রুতি এবং বেগ। আচ্ছা কারো ডাউট আছে? না স্যার নেই। দ্রুতির ইংলিশটা লিখবো আমরা স্পিড। দ্রুতি কাকে বলে? না তো আগের এক্সাম্পলটাই যদি নিই আমরা, না তো এ পজিশন থেকে আমরা কি করলাম, বি পজিশন গেলাম 4 মিটার পথ, ভেরি গুড। এবার এখান থেকে আমি সি পজিশন গেলাম 3 মিটার, তাহলে আমার অতিক্রান্ত দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 7 মিটার। কেন? 3 আর 4 যোগ করলে 7 পেয়ে যাবা। এবার এই এ থেকে ধরো সি পজিশনে আসতে, মানে এ থেকে বি হয়ে সি পজিশনে আসতে তোমার টোটাল সময়, মোট সময় লেগেছে তোমার ধরো 7 সেকেন্ড। 7 সেকেন্ড মোট সময় লেগেছে। তাহলে এখন দ্রুতিকে সংজ্ঞায়িত করা হয় এইভাবে, দূরত্ব বাই সময়। অর্থাৎ সংজ্ঞাটা এরকম হবে, একক সময়ে যতটা পরিমাণ কোনো পার্টিকেল বা কোনো কণা পথ অতিক্রম করে তাকে বলা হয় তার দ্রুতি। তাহলে কোনো গতিশীল বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় দ্রুতি। তাহলে দেখো দ্রুতি সমান কত হবে? তাহলে দ্রুতি সমান হবে দেখো 7/7। এককটা কি হবে? স্যার ওপরে তো মিটার আছে, তাহলে ওপরে তুমি মিটার রাখো, নিচে তো স্যার সেকেন্ড আছে, তাহলে নিচে সেকেন্ড রাখো। এককটা হবে কি, মিটার বাই সেকেন্ড অথবা সেন্টিমিটার বাই সেকেন্ড। তাহলে এটা হচ্ছে এসআই একক, এটা হচ্ছে সিজিএস একক। তাহলে আমরা বুঝতে পারলাম যে দ্রুতির সিজিএস একক হচ্ছে কি, সেন্টিমিটার পার সেকেন্ড, এবং এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড। 1 মিনিট দাঁড়াও, একটু জল খেলাম। হ্যাঁ আচ্ছা, তাহলে 7/7 সমান কত হয়? 1। তাহলে আমরা কি পেলাম, যে কণাটা যে যাচ্ছিল এখান থেকে এত দূর পর্যন্ত তার দূরত্ব হচ্ছে, দ্রুতি হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। স্যার দ্রুতি স্কেলার না ভেক্টর রাশি? দেখো দূরত্ব তো স্কেলার রাশি, আমরা একটু আগে করলাম, আর সময় তো কোনো নির্দিষ্ট দিক হয় না, তাই না? তার মানে দ্রুতি হচ্ছে একটা স্কেলার রাশি, দ্রুতি একটা স্কেলার রাশি। ক্লিয়ার হচ্ছে? তাহলে এই হলো দ্রুতি। দ্রুতিকে আমরা দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে সমদ্রুতি, একটা হচ্ছে অসমদ্রুতি। সমদ্রুতিটাকে বুঝিনি। তাহলে আমরা দ্রুতি সংজ্ঞা দিলাম কি, 1 সেকেন্ডে কতটা পথ যাবে, তাই না? তো ধরো একটা কণা এখান থেকে যাত্রা শুরু করলো, প্রথম 2 সেকেন্ডে গেল 4 মিটার, ভেরি গুড। আবার পরের 2 সেকেন্ডে গেল 4 মিটার, ভেরি গুড। পরের 2 সেকেন্ডে গেল 4 মিটার, ভেরি গুড। তাই দেখো হিসাব মতো ও প্রত্যেক 1 সেকেন্ডে 2 মিটার করে পথ গেছে, তাই না? 2 সেকেন্ডে যদি 4 মিটার যায়, 1 সেকেন্ডে কত যাবে? 2 মিটার পথ যাবে, তাই তো? তাহলে দেখো হিসাব মতো ও 2 সেকেন্ডে 4 মিটার, 2 সেকেন্ডে 4 মিটার, 2 সেকেন্ডে 4 মিটার। তাহলে এ থেকে ধরো বি সি ডি পজিশন পর্যন্ত সে একক বা ঠিক একই সময়ে একই পথ অতিক্রম করেছে। তার মানে প্রত্যেক 2 সেকেন্ডে যদি সে 4 মিটার করে পথ অতিক্রম করে,
একই সময় ব্যবধানে যদি সে একই পথ অতিক্রম করে তখন তাকে বলবো আমরা সমদ্রুতি। ইংলিশটা ইউনিফর্ম মোশন বা ইউনিফর্ম স্পিড। ইউনিফর্ম স্পিড, নন ইউনিফর্ম স্পিড বা অসমদ্রুতিটা কি? যদি তোমাকে বলে অসমদ্রুতি জিনিসটা কি, সেম উদাহরণ নিচ্ছি। ধরো একটা কণা 2 সেকেন্ডে গেল 4 মিটার, পরের 2 সেকেন্ডে গেল 6 মিটার, পরের 2 সেকেন্ডে গেল 8 মিটার। তাহলে হিসাব তুমি দেখো, এ থেকে ডি পজিশন এসে গেল, কিন্তু তার প্রত্যেক সময়ে 4 মিটার, 6 মিটার, 8 মিটার দূরত্ব কিন্তু একই নাই। অর্থাৎ সময়টা একই আছে, কিন্তু দেখো পথগুলো আলাদা। তার মানে এটা হচ্ছে অসমদ্রুতি। তাহলে যদি কোনো গতিশীল বস্তু কণা সমান সময়ের ব্যবধানে ভিন্ন ভিন্ন দূরত্ব, দেখো 4, 6, 8 ভিন্ন ভিন্ন দূরত্ব, তাহলে ভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করে, তখন তাকে আমরা বলবো কি? অসমদ্রুতি। তাহলে সমদ্রুতি এবং অসমদ্রুতি পুরোপুরি কনসেপ্টটা আমরা মোটামুটি ক্লিয়ার করাতে পারলাম। এবার যেটা পড়বো আমরা একটা ছোট্ট গাণিতিক উদাহরণ। আচ্ছা, বেগটা করি তারপর করাবো, ঠিক আছে? তাহলে এরপর পড়বো আমরা হচ্ছে বেগ। বলো, দ্রুতি নিয়ে কোনো সমস্যা আছে কারোর? চলো, এরপর করবো আমরা হচ্ছে বেগ। বেগটা কি না, তো যেমন আমরা সরণ আর দূরত্বের মধ্যে দেখলাম দুজনেই ভাই ভাই, একটা ভেক্টর একটা স্কেলার, সিমিলার ওয়েতে আমরা দেখব যে দ্রুতি এবং বেগ এরা নিজেরাও সেম সেম ভাই ভাই, অর্থাৎ একটা ভেক্টর একটা হবে স্কেলার। তাহলে বেগ, একে আমরা ইংরেজিতে লিখি ভেলোসিটি। ইংরেজিতে লিখি ভেলোসিটি। হোয়াট ইজ ভেলোসিটি বা বেগ? বেগকে সংজ্ঞায়িত করা হয় এইভাবে, সরণ বাই সময়। দেখো আগেরটা লিখেছিলাম দূরত্ব বাই সময়, তাই না? তাহলে তুমি নিশ্চয়ই বুঝে গেছো। সেম উদাহরণ যদি আবার নিই আমরা, এ জায়গা থেকে একটা কণা বি পজিশন গেল 4 মিটার পথ এবং সে সি পজিশনে গেল 3 মিটার পথ। তাহলে এখন এই পুরো যেতে যদি তার 7 সেকেন্ড সময় লাগে, টোটাল পথ অর্থাৎ এ থেকে সি পর্যন্ত যেতে তার 7 সেকেন্ড সময় লাগে, তাহলে বেগ কত হবে না, তো বেগ সমান হবে সরণ। এবার এ থেকে সি এর সরণ মানে কি হবে, তোমার এখান থেকে এই জায়গাটা পুরোপুরি জয়েন করতে হবে। তাহলে এখন তোমাকে যদি এসি বার করতে দেয়, তাহলে এসি স্কোয়ার সমান তুমি কি লিখতে পারবে? এবি স্কোয়ার প্লাস ভালো ছেলে স্কোয়ার, তাই না, বিসি। তাহলে ভালো ছেলে স্কোয়ার পেয়ে গেলে। এবার এটা তো পেলে কোথা থেকে? পাইথাগোরাস থেকে। তার মানে এবি মানে কত দেখো 4, তার মানে 16 প্লাস বিসি মানে 3 মানে 9, তার মানে এসি মানে কত হবে? 5 মিটার, নাকি? তুমি যদি রুট করো নিশ্চয়ই তোমার বর্গমূল টর্গমূল জানো, শিখে নিয়েছো, ঠিক আছে? তাহলে তুমি কি পেলে? বেগ পেলে 5 মিটার আর সময় হচ্ছে 7 সেকেন্ড। তার মানে তুমি কি লিখতে পারবে? 5/7 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে বেগ। তার মানে বেগেরও একক কি হবে? সেন্টিমিটার পার সেকেন্ড বা মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বেগের সিজিএস এবং এসআই একক, সেম একই জিনিস। এবং যেহেতু দ্রুতি পেয়েছিলাম আমরা স্কেলার রাশি, বেগ হবে কি রাশি? ভেক্টর রাশি। কেন ভেক্টর রাশি হলো স্যার? কারণ দেখো এখানে বসে আছে কি, এই যে পণ্ডিত বসে আছে, সরণ বসে আছে, তাই না? পণ্ডিতরা বসে থাকার জন্য এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল ভেক্টর রাশি। বুঝতে পারলাম আশা করি বেগ। যেমন আমরা দ্রুতিকে 2 ভাগে পেয়েছিলাম, সিমিলার ওয়েতে বেগকেও আমরা 2 ভাবে লিখতে পারবো। একটা হচ্ছে সমবেগ, একটা হচ্ছে অসমবেগ। চলো সমবেগটা দেখি। সমবেগটা কি? একই জিনিস নাকি? ওখানে দূরত্ব বলেছিলাম, এখানে কি লিখবো? সরণ লিখবো, ঠিক আছে? তাহলে কি বলবো? সময়ের সঙ্গে কোনো গতিশীল বস্তু কণা বেগের মান ও দিক সর্বদা একই থাকলে সেই বস্তুকে বলবো সমবেগ। মান ও দিক একই থাকতে হবে, এই জায়গাটা হচ্ছে আসল। 2 সেকেন্ডে গেল কি 4 মিটার, তার মানে এখানে বেগ কত? বেগ হচ্ছে 4/2, 2 মিটার পার সেকেন্ড। কোন দিকে? একই দিকে। এবার দেখো একই দিকে, এই যে একই দিকে, তাহলে প্রত্যেক জায়গায় যদি 2 মিটার পার সেকেন্ড 2 মিটার পার সেকেন্ড করে থাকে আমার, তাই এটাকে বলবো আমরা সমবেগ, একই দিকে। কিন্তু যদি তুমি এইদিকে চেঞ্জ করে দাও, তাহলে কিন্তু বেগ এখানে চেঞ্জ হয়ে গেল এই জায়গাটায়। সেজন্য তোমার দিকটা কিন্তু একই রাখতে পারো। অসমবেগ হলে কি হবে? হয় তোমার এখান থেকে ধরো 2 সেকেন্ডে গেল 4 মিটার, পরের 2 সেকেন্ডে গেল ধরো 6 মিটার, পরের 2 সেকেন্ডে গেল 4 মিটার, তাহলে এগুলো হচ্ছে কি? অসমবেগ। তাহলে অসমবেগ যদি হতে হয়, অসমবেগ, তাহলে তার মান পরিবর্তন হতে পারে। মানে কি দেখো 2 সেকেন্ডে 4 মিটার, পরের 2 সেকেন্ডে 6 মিটার গেল, তাহলে এটা অসমবেগ। তার যদি দিক পাল্টে যায়, দিক পাল্টে গেলে, কেন দিক পাল্টে গেলে? দেখো 2 সেকেন্ডে গেল
4 মিটার, পরের 2 সেকেন্ডে গেল 4 মিটার, কিন্তু দেখো এটা অসমবেগ। কেন? ও যাচ্ছিল এইদিকে, কিন্তু দেখো ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে, তাহলে এখন এটা হচ্ছে অসমবেগ। আর যদি এই দুটো একসঙ্গে পাল্টে যায়, অর্থাৎ মানও পাল্টাচ্ছে দিকও পাল্টাচ্ছে, অর্থাৎ প্রথমে যাচ্ছিল 2 সেকেন্ডে 4 মিটার, পরের বার নিচের দিকে গেল 2 সেকেন্ডে 6 মিটার, তাহলে এটা কি হবে? দুটোই পাল্টে যায়। তাহলে এই হলো সমবেগ, এই হলো আমাদের অসমবেগ। লজিকটা আশা করি ক্লিয়ার করাতে পেরেছি। এবার ছোট্ট একটা এক্সাম্পল নেব আমরা, একটা সহজ উদাহরণ। কি উদাহরণটা দেখবো? আচ্ছা, এই বেগ নিয়ে কারোর কোনো সমস্যা আছে তাহলে আমাকে বলবে। চলো তাহলে আমরা ছোট্ট করে একটা জাস্ট উদাহরণ নেব। ধরো যদি আমি একটা বৃত্তীয় গতি কল্পনা করি, তাহলে অসমবেগ কাকে বলে বললাম? ভালো করে শুনে নেবে। যার মানও পাল্টায় দিকও পাল্টায়, কিছু একটা পাল্টালে সে অসমবেগ হয়ে যাবে, তাই না? আর দুটো পাল্টালে তো হবেই। ঠিক আছে, এটা হচ্ছে অসমবেগের গল্প। তো চটপট একটা উদাহরণ দেখিনি। ধরি কোনো একটা কণা বৃত্ত পথে ঘুরছে, একটা কণা বৃত্ত পথে ঘুরছে, কণা বলছি, তুমি নিজেদেরকে কল্পনা করতে পারো, ঠিক আছে? তাহলে এরকম করে বৃত্ত পথে ঘুরছে একটা কণা। এরকম বৃত্তপথে কণা একটা ঘুরছে। এবার এটা ধরো তার ব্যাসার্ধ আর, আর হচ্ছে তার ব্যাসার্ধ। এবার দেখো যে কোনো মুহূর্তে ধরো এই জায়গাটায় যদি আমি বেগ বার করতে চাই, দেখা যায় যে বেগের অভিমুখ সব সময় তার স্পর্শক বরাবর হয়। আচ্ছা, স্পর্শক কাকে বলে নিশ্চয়ই জানিস তোরা? জানিস তো ট্যানজেন্ট বা স্পর্শক? কি বলিস? স্পর্শক জানিস? একটু জানা। না স্যার। আচ্ছা, কোনো একটা যদি তুমি বৃত্ত অঙ্কন করো, শুনে নাও, কোনো একটা যদি তুমি বৃত্ত অঙ্কন করো এবং ধরো এই বৃত্তটাকে আমি যদি জুম করি, ঠিক আছে, এই বৃত্তটাকে যদি আমি এখন জুম করি, ঠিক আছে, জুম করে দেখো, এই বৃত্তটাকে যদি আমি এখন জুম করে আমি একটা ছোট্ট পয়েন্ট নিই, ঠিক আছে, একটা ছোট্ট পয়েন্ট, অনেক জুম করে দিয়েছি আমি, ঠিক আছে, আমি যদি ছোট্ট একটা পয়েন্ট নিই, ধরো এই একটা পয়েন্ট চুজ করলাম, এই পয়েন্টে যদি আমাকে স্পর্শক বার করতে দেয়, তাহলে এই পয়েন্টে স্পর্শকটা হবে কি না, তো এই পয়েন্ট থেকে যাওয়া একটা জাস্ট স্ট্রেট লাইন, এই পয়েন্ট থেকে যাওয়া একটা সরল রেখা, দেখো ওই পয়েন্টটাকেই টাচ করলো। তাহলে যে কোনো জায়গায় তুমি যদি অঙ্কন করো তাহলে এরকম করে তুমি স্ট্রেট লাইন পাবে। দেখো এখান থেকে এখানে এটা হচ্ছে স্পর্শক। তাহলে হিসাব মতো তুমি এই পয়েন্টে যদি নিতে চাও তাহলে এটা হচ্ছে তার স্পর্শক। দেখো তুমি, সরি একটু মিস্টেক হলো, তাহলে যে কোনো একটা পয়েন্ট দিয়ে যাবে এবং শুধুমাত্র সেই পয়েন্টকে টাচ করবে। বাস্তবে আমরা এরকম কিছু আঁকতে পারবো না। কেন আঁকতে পারবো না? কারণ এত সূক্ষ্ম আঁকা আমাদের সম্ভব নয়, সেই জন্য আমাদের স্পর্শক আঁকতে গেলে এইরকমভাবে হয়ে যায়, ঠিক আছে, এই যে এতটা, কিন্তু এতটা দেখো এখানে একটা দুটো তিনটে চারটে অনেকগুলো পয়েন্টকে কাট করলো, কিন্তু এগুলোর সময় নিতে পারবে না, ঠিক আছে। তাহলে এই লজিকটা বললাম, দেখেছো আঁকাটা আমার হয়ে গেল কেমন খারাপ, ঠিক আছে। তাহলে এই হচ্ছে স্পর্শকের গল্প। তো চলো আমি আমার আবার সেম জায়গায় চলে আসি, জুম আউট করে দিই, ঠিক আছে, যেমন আঁকছিলাম আমরা, এত বড় তো রাখবো না। দেখো এবার স্পর্শকটা কত সুন্দর হয়ে গেছে, তুমি বুঝতে পারবে তাহলে, তাই না? দেখো এবার এখানে দেখো, দেখো এখানে দেখো কতগুলো পয়েন্টের সঙ্গে কাট করেছে, এখানে দেখো একটা পয়েন্ট দিয়ে বেরোলো, তাই না? আচ্ছা, তাহলে দেখা গেছে এই স্পর্শক বেগের দিক নির্দেশ করে, মানে এইখানে যদি কোনো কণার বেগ বার করতে চায় তাহলে সেটা হচ্ছে তার স্পর্শক। তাহলে এখানে যদি কোনো কণার বেগ বার করতে চায় এটা হচ্ছে বেগের দিক, এখানে যদি কোনো কণা বের করতে চায় এটা হচ্ছে তার বেগের দিক। অর্থাৎ সবসময় যখন কোনো একটা কণা বৃত্ত পথে এরকমভাবে ঘুরবে, এই তীরগুলো যেগুলো কিনা স্পর্শক, এই স্পর্শকগুলো দ্বারা তার বেগের মান তো নয়, তার দিক পরিবর্তন হবে বা দিক বোঝাবে। তাহলে এখন বলো তো, এখানে বেগের দিক কি সবসময় একই থাকছে? কে বলতে পারবে? বেগের দিক কি সবসময় একই থাকছে? বেগের দিক থাকছে না। কেন থাকছে না? দেখো এখানে বেগের দিক এইদিকে, এখানে বেগের দিক এইদিকে, এখানে বেগের দিক নিচে, এখানে বেগের দিক এইদিকে, তো চারিদিকে তো বেগের মান পরিবর্তন হচ্ছে, মানে দিক পরিবর্তন হচ্ছে। তাহলে আমি কি বলেছিলাম, যদি বেগের মান বা দিক পরিবর্তন হয়, বেগের মান বা দিক যে কোনো যদি একটা জিনিস পরিবর্তন হয় তখন তাকে কি বলি আমরা? অসমবেগ, নাকি? তাকে আমরা অসমবেগ বলি, তো একটু আগে তো বোঝালাম। তাহলে এখানে যখন কোনো একটা কণা বৃত্তপথে ঘুরছে তখন সেটা হবে অসমবেগ। কিন্তু এটা কি অসম দ্রুতি হবে? না, অসম দ্রুতি হবে না। কেন? কারণ কণাটা 2 সেকেন্ডে যদি এতটা পথ যাচ্ছে, পরের 2 সেকেন্ডে কণাটা ঠিক একই পথ যাচ্ছে, পরের 2 সেকেন্ডে একই পথ যাচ্ছে, পরের 2 সেকেন্ডে একই, অর্থাৎ এখানে
কণার যেহেতু দ্রুতি বা সমদ্রুতিতে দিকের কোনো গল্প নেই বা দিক কোনো প্রয়োজন পড়ছে না, সেই জন্য কি হচ্ছে, এখানে কণাটা সমদ্রুতিতেই যাচ্ছে কিন্তু এই জায়গাটা কি হয়ে যাচ্ছে, অসমবেগ হচ্ছে। সেই জন্য যদি আমাকে বলে যে কোনো কণা সমদ্রুতি হলেও সমবেগ নাও হতে পারে, দেখো এটা তো সমবেগ নয়, এটা তো অসমবেগ। তার মানে একটা কণা সমদ্রুতি হলেও সেটা সমবেগ নাও হতে পারে, তার একটা উদাহরণ হচ্ছে এইটা, তাই না? তাহলে এটা যদি আমাকে কোয়েশ্চেন দেয় এবং ইনফ্যাক্ট আমি দেব যে যদি কোনো কণা সমদ্রুতি থাকে তাহলে সে কি সমবেগ সম্পন্ন হবে, নাও হতে পারে। আবার কোনো বেগ যদি কণা যদি সমবেগ সম্পন্ন হয় তাহলে সে তো সমদ্রুতি সম্পন্ন হবেই, কারণ সেখানে তো ডিরেকশনের কোনো গল্পই নেই। লজিকটা আশা করি ক্লিয়ার করাতে পেরেছি সমবেগ এবং সমদ্রুতি সম্বন্ধে, ঠিক আছে? এখানে দুটো জিনিস আমরা আরেকটু পড়বো, সেটা হচ্ছে গড় বেগ এবং গড় দ্রুতি। তাহলে গড় বেগ কাকে বলে এটা আমরা মোটামুটি জেনে নিয়েছি। গড় বেগ সমান লিখবো আমরা মোট সরণ বাই মোট সময়, মোট সরণ বাই মোট সময়, ঠিক আছে? আর গড় দ্রুতি সমান লিখবো মোট পথ বাই সময়, ঠিক আছে? তাহলে এই হচ্ছে গড় বেগ এবং গড় দ্রুতি, ঠিক আছে? তাহলে আমরা এইভাবে কি করতে পারি, গড় বেগ বা গড় দ্রুতি অবশ্যই বের করে নিতে পারি, ঠিক আছে? যে কোনো একটা উদাহরণ যদি আমরা নিই তাহলে সেটা আমরা বুঝতে পারবো। তাহলে একটা সহজ উদাহরণ নিই ধরো, ঠিক আছে? এত দূর পর্যন্ত কারোর কোনো সমস্যা আছে বলবে? চলো, তাহলে অনেক কিছুই আমরা মোটামুটি পড়লাম। সবাই কিন্তু এই সংজ্ঞাগুলো অবশ্যই মুখস্থ করবে, যা যা বলে দিচ্ছি আমি, ঠিক আছে? পরে ইউটিউবে হয়তো ভিডিওটা দেখে নিলে আমার দিয়ে মুখস্থ করে নিবে তাও হবে, বা খাতায় অবশ্যই নোট ডাউন করবে সংজ্ঞাগুলো, ঠিক আছে? যদি আমি একটা উদাহরণ দিই, কোয়েশ্চেন কি, যে আর ব্যাসার্ধের, আর নিকলো না, ঠিক আছে, 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তের এক পাক ঘুরে আসতে একটি বালকের 11 সেকেন্ড সময় লাগলো, 11 সেকেন্ড সময় লাগলো, সবাই অঙ্কটা টুকে নেবে। তার গড় দ্রুতি ও গড় বেগ নির্ণয় করো, ঠিক আছে? কোয়েশ্চেনটা দিয়েছে আমার, কি ভালো করে কোয়েশ্চেনটা একবার পড়ে নেবো, সবাই চটপট পড়বে, ঠিক আছে? চটপট কি বলেছে, যে 7 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তের এক পাক ঘুরে আসতে একটি বালকের 11 সেকেন্ড সময় লাগলো, তার গড় দ্রুতি এবং গড় বেগ নির্ণয় করো। তাহলে যদি আমার এটাকে সলিউশন করতে হয় তাহলে আমাকে ছবি আঁকতে হবে একবার সহজ করে। তাহলে যদি সলিউশন করি আমি তাহলে কি হবে, ছবি আঁকবো। তাহলে এইটা সেই বৃত্তের একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে একটা বৃত্তাকার পথ বরাবর কোনো কণা কি করলো, ওই পয়েন্টে ফিরে চলে এলো। তার মানে এইখান থেকে এত দূর এলো এবং তার ব্যাসার্ধ বলেছে কত, 7 সেন্টিমিটার। তাহলে এইখান থেকে পুরো এক পাক ঘুরতে বৃত্তের পরিধি মতো সে পথ গেছে। বৃত্তের পরিধি মানেই সে কি গেছে, পথ গেছে, এটা বলছিস তো? পরিধি জানিস তো, বৃত্ত পরিধি বা কিছু জানিস তোরা, এটা পড়েছিস কি বলবি একটু বল। ঠিক আছে, তাহলে বৃত্তের পরিধি সে পথটা গেছে কেন, দেখো এই এ থেকে সে গেছে, দিয়ে এখান থেকে গেল, এদিকে গেল, এদিকে গেল, দিয়ে ওখানেই ঘুরে এলো, তাহলে একটা বৃত্তের পরিধি সমান পথ গেছে। এবার যদি আর ব্যাসার্ধ হয় তাহলে বৃত্তের পরিধির ফর্মুলা কি, তাহলে পথ সমান লেখা যায় 2πr, এটাই বৃত্তের পরিধির ফর্মুলা। এবার আর এর মান কত বলেছে দেখো, 7 সেন্টিমিটার, তাহলে পথ সমান কত হবে, 2 ইন্টু পাই এর মান হয় 22 এর 7 ইন্টু আর এর ভ্যালু হচ্ছে 7, পাই এর মান সবসময় মনে রাখবে 22 এর 7 হয়। তার মানে পথ হলো কত, 44 সেন্টিমিটার। কেন সেন্টিমিটার, কারণ দেখো এখানে আমাকে সেন্টিমিটার ব্যাসার্ধ বলেছে, তাই না? মিটার লিখবো না, সেন্টিমিটার লিখবো, কারণ কি আমাকে ব্যাসার্ধটা সেন্টিমিটার দিয়েছে। এবার আমাকে বলেছে গড় দ্রুতি, তাহলে গড় দ্রুতি কি করে বের করব না, তো ফর্মুলা তো স্যার বলেই দিয়েছিলেন, গড় দ্রুতি মানে কি, মোট পথ বাই মোট সময়। তাহলে আমার মোট পথ কত, মোট পথ তো 44 আর সময় কত
না তো বলেছে 11 সেকেন্ড। তাহলে যদি 11 সেকেন্ড হয় তাহলে কি হবে, সেন্টিমিটার পার সেকেন্ড নাকি, কেন সেন্টিমিটার আছে সিজিএস। তাহলে 44কে 11 দিয়ে কাটলে কত হয় 4, তাহলে দ্রুতি পেলাম বা গড় দ্রুতি পেলাম 4 সেন্টিমিটার পার সেকেন্ড। এবার আমাকে বলেছে গড় বেগ নির্ণয় করো। তাহলে আমরা জানি গড় বেগ মানে কি, মোট সরণ বাই মোট সময়, এটা হচ্ছে গড় বেগ। তাহলে গড় বেগ সমান আমরা জানলাম কি, মোট সরণ বাই মোট সময়। এবার তুমি দেখো এখানে মোট সরণ কত, যেখান থেকে গেছিল সেখানেই ফিরে এসছে, তাহলে মোট সরণ তো স্যার শূন্য। কেন মোট সরণ শূন্য, কারণ তার প্রাথমিক এবং অন্তিম অবস্থান তো একই, যেখান থেকে গেছিল সেখানেই ফিরে এসছে, তাই না, তাই তো মোট সরণ শূন্য। তাহলে স্যার গড় বেগ কি হবে, গড় বেগ হবে শূন্য। তাহলে দেখো একটা কণার গড় বেগ শূন্য হতে পারে কিন্তু গড় দ্রুতি শূন্য নাও হতে পারে, এই কোশ্চেনটাও পরীক্ষায় দেয়। তাহলে এটা হচ্ছে তার উদাহরণ যে একটা কণার গড় বেগ শূন্য হলেও গড় দ্রুতি শূন্য নাও হতে পারে। বুঝতে পেরেছি আশা করি সবাইকে। ডাউট আছে কিছু বলবে, বলবে। চলো তাহলে দেখো এরপর আমরা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে ত্বরণ এবং মন্দন। ঠিক আছে, আজকে কি শুরু করবো ত্বরণ মন্দন, কটা বাজলো, ঠিক আছে অল্প করে করে দিই ত্বরণ মন্দন। আচ্ছা দেখো তাহলে এই অঙ্কটা কিন্তু সবাই মনে রাখবে, খাতায় সবাই করে নেবে, ঠিক আছে। লাস্টে আমি কয়েকটা কোয়েশ্চেন বলে দেবো, সেই কোয়েশ্চেনগুলো সবাই উত্তর বের করে নিবে খাতায়, এবং কালকে বা নেক্সট দিন যদি কারোর কোনো সমস্যা হয় তাহলে সেটা করবে। আচ্ছা তোমাদের যে প্রশ্ন বিচিত্রা মানে ওইটা একটা পারুলের কিনেছিলাম, সেটা আমি অফলাইনে গিয়ে যখন করাবো তখন করাবো, ঠিক আছে, এখন ওটা থাক অসুবিধা নেই, একবারে আমি যখন অফলাইনে করাবো তখন করাবো, তাহলে করতে আমাদের সুবিধা হবে প্র্যাকটিস, ঠিক আছে। তোমরা নিজেরা যতটা পারবে নিজেরা করতে থাকো, অসুবিধা নাই, আমি গিয়ে একেবারে করাবো। অনলাইনে একটু সমস্যা হবে করতে, কারণ বইটা আমার কাছে নেই, ঠিক আছে, বইটা আমার কাছে নেই বলে আমি পারছি না এখন করাতে, আমি একবারে অফলাইনে গিয়ে করাবো, চিন্তা করো না, তোমরা যারা যারা পারবে করতে থাকো। আচ্ছা ত্বরণ, এবার আমরা পড়বো হচ্ছে ত্বরণ। ত্বরণের ইংলিশ হচ্ছে অ্যাসিলারেশন বা অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন ত্বরণ কি না, তো যদি ত্বরণের সংজ্ঞা লেখা হয় একটাই সংজ্ঞা, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, এইটা হচ্ছে গল্প। বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করি। প্রথমে বেগ বৃদ্ধি বলি। ধরো একটা কণা, ধরো তুমি নিজেই কল্পনা করো v1 বেগ নিয়ে দৌড়াচ্ছিলে, v1 বেগ নিয়ে যাচ্ছিলে, মানে ধরো 10 মিটার পার সেকেন্ড নিয়ে যাচ্ছিলে, বেগের একক 10 মিটার পার সেকেন্ড। এবার হঠাৎ তোমার পেছনে কুকুরছানা তাড়া করলো, তোমার বেগটা কি হলো, বেড়ে গেল, তোমার বেগটা বেড়ে হয়ে গেল v2, ধরো 20 মিটার পার সেকেন্ড। তাহলে বেগ বৃদ্ধি কত হলো, বেগ বৃদ্ধি হলো 20 মাইনাস 10 মানেই v2 মাইনাস v1, এটা হচ্ছে বেগ বৃদ্ধি। হার বলতে আমরা বুঝি 1/, সময়, এই 1/, সময়কে বলা হয় হার। এবার ধরো এখানে তোমার টাইম লেগেছে t, ধরে নিলাম টাইমটা লেগেছে 5 সেকেন্ড। তাহলে ত্বরণকে এইভাবে সংজ্ঞায়িত করা হয় বা ডিফাইন্ড এইভাবে, ত্বরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধি বাই সময়, বেগ বৃদ্ধি বাই সময়। তার মানে কি লিখতে পারবো, বেগ বৃদ্ধি মানে হচ্ছে v2 মাইনাস v1, আর সময় মানেই কত t, তার মানে v2 মাইনাস v1 বাই t। আর যদি এটা ম্যাথামেটিক্যাল করি তাহলে বেগ বৃদ্ধি কত, 20 মাইনাস 10 মানে হচ্ছে 10/5 মানে কত 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো ত্বরণের যদি এককটা বার করতে চাও, ত্বরণের একক, তাহলে আমরা ত্বরণ মানে কি বললাম, বেগ বৃদ্ধি বাই সময়। এবার দেখো বেগ বৃদ্ধি মানে কি, বেগ বৃদ্ধি মানে তো একটা বেগ, তুমি এখানে বেগের একক যদি বসাও তাহলে কত হয়, মিটার বাই সেকেন্ড, আর নিচে কি আসবে সেকেন্ড, তার মানে কি হলো মিটার বাই সেকেন্ড ইন্টু সেকেন্ড। তাহলে দেখো ত্বরণের এককে এই যে সেকেন্ড মানে সময় দুবার এসছে, একবার এসছে বেগের এককে নাকি, একবার তো বেগের এককের জন্য এসছে, বেগের এককে যেহেতু সময় আছে, আর একবার এসছে বেগ বৃদ্ধির হার বোঝানোর জন্য, এই যে হার, হার মানে 1/, সময় বলছিলাম, তাহলে আর একবার এলো বেগ বৃদ্ধির হার বোঝানোর জন্য। তাই ত্বরণের এককে সেকেন্ড কথাটা দুবার থাকে, একবার বেগের এককের জন্য আর একবার বেগের
বৃদ্ধির হারের জন্য। এই দুই কারণে আমরা কি পাই? ত্বরণের এককে সেকেন্ড কথাটা দুবার পাই। তাহলে ত্বরণের একক কি হবে? সিজিএস একক হবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এসআই একক হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের ঠিক উল্টো ঘটনাটাকে বলা হয় মন্দন। ত্বরণের ঠিক উল্টো ঘটনা কি? ধরো তুমি v1 বেগ নিয়ে চলছিলে, ঠিক আছে, v1 বেগ নিয়ে চলছিলে তুমি, ধরো তুমি কি করে চলছিলে? 10 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলছিলে। এবার তোমার কি হলো? সামনে কুকুরছানা দাঁড়িয়ে গেল। তোমার তাহলে অনেক দূরে সামনে কুকুরছানা দাঁড়িয়ে গেল, তোমার বেগ কি হয়ে যাবে? আস্তে আস্তে কমে যাবে। এবার কমে গিয়ে তোমার বেগটা হলো ধরো v2, 5 মিটার পার সেকেন্ড, কমে গেল তো বেগটা। তাহলে ত্বরণ বলেছিলাম বেগ বৃদ্ধির হার, তাহলে মন্দনকে ডিফাইন করা হবে বেগ হ্রাসের হার। কেন হ্রাসের হার? হ্রাস মানে কমে যাওয়া, কমে যাচ্ছে তো। তার মানে আমি লিখতে পারি মন্দন মানে, এখন দেখো কে বড়, 10 বড় না 5 বড়? 10 বড়। তার মানে এখন তুমি লিখতে পারবো v1 মাইনাস v2 বাই টি, তাই না? এখানে ধরো টাইমটা টি লিখেছে, 2 সেকেন্ড লিখেছে। তার মানে মন্দন সমান তুমি কি লিখতে পারবে না? তো 10 মাইনাস 5 বাই 2 মানে হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? এককটা একই হবে, বুঝতে পারছো? এবার তুমি দেখো এক্ষেত্রে v1টা বড় আর v2টা ছোট। এখানে দেখো v2টা বড়, v1 ছোট। এবার তুমি যদি সহজে এখান থেকে একটা মাইনাস কমন নাও, তাহলে দেখো ভেতরে হয়ে যায় v2 মাইনাস v1, বাইরে হয়ে যায় টি। খুব সহজভাবে দেখলে পড়ে। এবার দেখো v2 মাইনাস v1 বাই টি মানেই কি? v2 মাইনাস v1 বাই টি মানেই কি? ত্বরণ। দেখো তাই তো করেছিলাম, তাই না? v2 মাইনাস v1 মানে টি, মানে ত্বরণ লিখেছিলাম, এই যে। তার মানে আমি লিখতে পারি এটা মানেই ত্বরণ। তার মানে মন্দনকেই বলা হয় ঋণাত্মক ত্বরণ। তাহলে এই কোয়েশ্চেনটা অনেক সময় দেয় যে দেখাও ঋণাত্মক ত্বরণকে মন্দন বলে। তাহলে যা বললাম এটা ব্যাখ্যা করতে হবে। ঋণাত্মক ত্বরণকেই মন্দন বলে, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? এই মন্দনকে আমরা এ দিয়ে লিখি, অ্যাক্সিলারেশন। ত্বরণকেও আমরা এ দিয়ে লিখি। স্যার তফাৎ কি? না তো ত্বরণ যদি হয় তাহলে সেটা হবে প্লাস এ, যদি মন্দন হয় সেটা হবে মাইনাস এ। মাইনাস কেন হলো? দেখতেই পাচ্ছ, কারণ ঋণাত্মক ত্বরণকেই তো মন্দন বলি। তাহলে ত্বরণ যদি এ হয়, মন্দন কি হবে? মাইনাস এ। ক্লিয়ার হয়েছে আশা করি। তাহলে ত্বরণের ইউনিট কি বললাম? সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার বা মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং মন্দনেরও ইউনিট সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার বা মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা প্রত্যেকেই জানি কি সমদ্রুতি সমবেগ পেলাম, তাই না? অসমদ্রুতি অসমবেগ পেলাম। তাহলে হিসাব মতো সমত্বরণ এবং অসমত্বরণ জিনিসটাও থাকবে, তাই না? সমত্বরণ এবং অসমত্বরণ। এবার আমরা নিজেরা এই সংজ্ঞাটা লিখতে পারবো, তাই না? কারণ আগেই আমরা পড়ে নিলাম সমত্বরণ এবং এই সমদ্রুতি এবং অসমদ্রুতি বলে। তো সমত্বরণের সংজ্ঞাটা একটু বলে দিচ্ছি, দেখে নাও। একই জিনিস, সময়ের সাপেক্ষে কোনো বস্তু কণার ত্বরণ অপরিবর্তিত থাকলে, অর্থাৎ এখান থেকে এত দূর গেল যা ত্বরণ ছিল, এখান থেকে এত দূর গেলে তাই ত্বরণ থাকলে সেটা হবে সমত্বরণ, না হলেই অসমত্বরণ। সংজ্ঞাটা বলছি, সবাই লিখে নেবে পরে। সময়ের সাপেক্ষে কোনো বস্তু কণার ত্বরণ অপরিবর্তিত থাকলে বস্তু কণার ত্বরণকে বলবো সমত্বরণ। যদি সময়ের সাপেক্ষে কোনো বস্তু কণার ত্বরণ পরিবর্তিত হতে থাকে, তখন বস্তু কণার ত্বরণকে বলবো আমরা অসমত্বরণ, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসে কারো কোনো সমস্যা আছে? বলে ফেলবে চটপট এই ত্বরণ মন্দন নিয়ে, বা আগে যা করলাম। কোনো ডাউট আছে কিছু? একা করে জিজ্ঞেস করে নি সবকে আমি। অদ্রিজা, বুঝতে পেরেছো বাবু? সমস্যা আছে? দেবার্পণ ক্লিয়ার? ঈশান বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। নাকি ফোন রেখে বাথরুম চলে গেছিস টয়লেট করতে? না না স্যার। কেউ ঘুমিয়ে যাসনি তো ক্লাস করতে? ক্লাসটা খুব ইন্টারেস্টিং ক্লাস ছিল তো, গ্যালাক্সি নিয়ে বললাম বা ইত্যাদি নিয়ে বললাম। আচ্ছা, ময়ূক ক্লাসে ডাউট আছে? ময়ূক ক্লাসে ডাউট আছে? না স্যার বুঝতে পেরেছি ক্লাসটা। প্রত্যয় ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। রিতম তো অনেকক্ষণ ধরেই ক্লিয়ার করছে। ঠিক আছে, রিতমের ক্লিয়ার। সম্রাট ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার ক্লিয়ার হয়েছে। শ্রেয়াস বোঝা গেছে? শ্রেয়াস? হ্যাঁ স্যার। আচ্ছা, শুভঙ্কর?
হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। শুভময়? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, আবাবিল? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে, চলো তাহলে নেক্সট দিন কয়েকটা কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেনটা এখন নয়, ইউটিউবে তোমরা দেখে একটু লিখে নিও চটপট, ঠিক আছে? আমি এখন কোয়েশ্চেনগুলো পরপর বলে দিচ্ছি, বেশি টাইম আর ওয়েস্ট করবো না আমরা একদমই, ঠিক আছে? অনেকক্ষণ ধরে ক্লাস নিচ্ছি। চলো আমি কয়েকটা কোয়েশ্চেন বলছি, তোমরা ইউটিউবে গিয়ে দেখে নিও, লিখে নিও, ঠিক আছে? যে যে কোয়েশ্চেনগুলো আমি বলছি পরপর বলছি, হ্যাঁ, দেখে নেবে, শুনে নেবে। 1 নম্বর, গতি কাকে বলে? 2 নম্বর, গতি কয় প্রকার ও কি কি? 3 নম্বর, সরলরৈখিক গতি, বৃত্তীয় গতি এবং ঘূর্ণন গতি কাকে বলে? উদাহরণ দাও। 4 নম্বর, মিশ্র গতি কাকে বলে? 5 নম্বর, পর্যায়বৃত্ত গতি কাকে বলে? সরল দোল গতি কাকে বলে? উদাহরণ দাও। 6 নম্বর, বৃত্তীয় গতি ও ঘূর্ণন গতির পার্থক্য লেখো। 7 নম্বর, স্থিতি কাকে বলে? 8 নম্বর, অতিক্রান্ত দূরত্ব ও সরণ বলতে কি বোঝো? 9 নম্বর, দূরত্ব ও সরণ পরস্পর কি সবসময় সমান হয়? কখন সরণ বেশি হয়, কখন দূরত্ব বেশি হয়? পরেরটা 10 নম্বর, দ্রুতি ও বেগ বলতে কি বোঝো? পরেরটা 11 নম্বর, সমদ্রুতি ও অসমদ্রুতি বলতে কি বোঝো? 12 নম্বর, সমবেগ ও অসমবেগ বলতে কি বোঝো? 13 নম্বর, দেখাও সমদ্রুতি সম্পন্ন কণা সমবেগ সম্পন্ন নাও হতে পারে। 14 নম্বর, ত্বরণ ও মন্দন বলতে কি বোঝো? 15 নম্বর, দেখাও ত্বরণের এককে সেকেন্ড কথাটি দুবার আসে। পরেরটা, গড়বেগ ও গড় দ্রুতি বলতে কি বোঝো? পরেরটা, দেখাও ঋণাত্মক ত্বরণকেই মন্দন বলা হয়। পরেরটা, সমত্বরণ এবং অসমত্বরণ বলতে কি বোঝো? পরেরটা, সমদ্রুতি সম্পন্ন কণা কি সর্বদা সমবেগ সম্পন্ন হতে পারে? এটা তো এক্ষুনি দিলাম, আমি দেখে নিস তো একবার, ক্রস চেক করে, যদি ভুল হয়ে যায় তাহলে একই কোশ্চেন লিখবি না। পরেরটা, অতিক্রান্ত দূরত্ব শূন্য নয় কিন্তু সরণ শূন্য হতেই পারে, ব্যাখ্যা করো। পরেরটা, কোনো গতিশীল বস্তুর বেগ শূন্য হওয়া কি সম্ভব? একটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো। পরেরটা, কোনো বস্তুর বেগ শূন্য হলেও তার কি ত্বরণ থাকতে পারে? ব্যাখ্যা করো। বাস, এত দূর করলেই হবে, আর কিছু লাগবে না, ঠিক আছে? সবাই এই কোশ্চেনগুলো একটু ইউটিউব থেকে দেখে নেবে, তোমরা ভিডিওটা আপলোড করে দেবো আজকের মধ্যেই, এবং চটপট উত্তরগুলো লিখে নেবে। সামনের দিন এটা নিয়ে আলোচনা হবে, কোশ্চেন অ্যান্সারগুলো আগে আলোচনা করে দেবো, এবং তারপর আমরা কি করব, পরীক্ষাটা আগে হয়ে যাবে, ঠিক আছে? পরীক্ষাটা টেলিগ্রামে হবে সামনের দিন 2:30 থেকে, সবাই সেই পরীক্ষাটা দিয়ে দেবে, ঠিক আছে? ওকে, চলো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।